ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের ক্লাস 12-এর যে মহামুক্তি ব্যাচটি ছিল সেই ব্যাচের ক্লাস কিন্তু আমি ক্রমাগত তোমাদের দিতে শুরু করেছি এবং এই ক্লাস কিন্তু তোমরা সবাই করছো। ক্লাস তোমাদের কেমন লাগছে সেই মতামত কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে তোমাদের সামনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার এবং নতুনভাবে ক্লাসটা তোমাদের সামনে নিয়ে আসার। ওকে, চলো বেশি কথা বলবো না, ক্লাস করো, বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দেবে যেন তারাও এই ক্লাসে যুক্ত হতে পারে। আমি গতদিন তোমাদের কি পড়িয়েছিলাম? গতদিন কিন্তু আমি পড়িয়েছিলাম ভেক্টরের গুণ, অর্থাৎ 3টি ভেক্টরের গুণ, যেটাকে বক্স অফ এবিসি বলা হয় বা এ ডট বি ক্রস সি বলা হয়। আজ আমি তোমাদের কি পড়াবো? আজ আমি তোমাদের পড়াবো ভেক্টরের দিক কোসাইন এবং দিক অনুপাত কি জিনিস। ওকে, এই দিক কোসাইন এবং দিক অনুপাত এটাই কিন্তু ভেক্টরের শেষ নম্বর চ্যাপ্টার, যে ভেক্টরে কিন্তু 5টি মার্ক রয়েছে। তার প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি ধরে ধরে তোমাদের করিয়েছি। আজকে কিন্তু প্রায় আমরা অন্তিম নম্বর পর্বে চলে এসেছি, অর্থাৎ ভেক্টরের 3rd নম্বর চ্যাপ্টারে কিন্তু আমরা চলে এসেছি। এটাই কিন্তু ভেক্টরের শেষ চ্যাপ্টার। ওকে, এই দিক কোসাইন এবং দিক অনুপাত আমি কিন্তু 2টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত করব, অর্থাৎ 2টি ক্লাসে টোটাল যতগুলো অঙ্ক আছে সমস্ত কিছু আলোচনা করব, তার সঙ্গে থিওরি আলোচনা করব, ইম্পর্টেন্ট অঙ্কও কিন্তু আমি আলোচনা করে দেবো। অর্থাৎ আর মাত্র 2টো ক্লাস কিন্তু তোমরা পাবে ভেক্টরের থেকে। ওকে, বেশি কথা না বলে শুরু করবো আজকের ক্লাস। সবাই খাতা পেন এবং জলের বোতল নিয়ে তৈরি হয়ে যাবে। দেখো, প্রথম আমি তোমাদের শেখাবো দিক কোসাইন কী জিনিস। মনে করো আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস 3টে অক্ষ আছে। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ এবং এটা হলো জেড অক্ষ। 3টে অক্ষ আছে। ওকে, কীভাবে কল্পনা করবে? তোমাদের ঘরের যে কোণাটা আছে সেই কোণার একটা হলো এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ, আর উপরে যেটা রয়েছে সেটা হলো জেড অক্ষ। এই যে সেই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা হলো হাইট, এটা হলো সেই ঘরের কোণা। এবার মনে করো একটা সরল রেখা রয়েছে, সরল রেখা এইভাবে দাঁড়িয়ে রয়েছে। দেখো, তার সরল রেখাটা এক্স অক্ষের সঙ্গে একটা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে একটা কোণ করেছে, জেড অক্ষের সঙ্গে একটা কোণ করেছে। দেখো, এবার এই বোর্ডটা তো একটা 2D জিনিস। 2Dতে এই সরলরেখাটা তো আমি সহজে আঁকতে পারবো না, তাহলে তোমরা ইমাজিন করো ওই সরলরেখাটা হলো এই যে, ওই সরলরেখাটা হলো এই যে। ওকে, ওই সরলরেখাটা এই যে, ওর উপর একটা বিন্দু রয়েছে, সেটা হলো পি, যার স্থানাঙ্ক এক্স, ওয়াই, জেড। ক্লিয়ার? তাহলে ওই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে এই যে আলফা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে এই যে বিটা কোণ করেছে, ঠিক আছে, আর জেড অক্ষের সঙ্গে এই যে গামা কোণ করেছে। ক্লিয়ার কথাটা? তাহলে ওই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, যেটা আমি বুঝিয়েছি, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে, জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। তাহলে নিশ্চয়ই আমি যদি হিসাব করি তাহলে কজ আলফা, কজ বিটা এবং কজ গামা, এই 3টি জিনিস আমি বের করতে পারবো। এই কজ আলফা, কজ বিটা এবং কজ গামা এদেরকেই বলা হয় দিক কোসাইন। এই যে আলফা, বিটা, গামা রয়েছে না, এদের বলা হয় দিক কোণ। কি বলা হয় এদের? দিক কোণ। আর ওই দিক কোণের সাপেক্ষে যদি আমরা কজ নিই, কজের পুরো নাম কি? কোসাইন। তাই দিক কোণের সাপেক্ষে পুরো নাম বললে পরে সেটা কি হয়? দিক কোসাইন। দিক কোসাইন, দিক কোসাইন। ক্লিয়ার কথাটা? তাহলে দিক কোসাইন কি জিনিস? কোনো একটা ভেক্টর এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেই কোণের কজের ভ্যালুকে বলা হয় দিক কোসাইন। পরিষ্কার তোমাদের কাছে? ক্লিয়ার তো? তাহলে এইবার এই কজ আলফা, কজ বিটা এবং কজ গামা কি জিনিস সেটা কি করে বের করতে হয় সেটা একটু আমি বোঝানোর চেষ্টা করব। পরিষ্কার? এই চিত্রটা আমি একটা 2 ডায়াগ্রাম স্পেসে আঁকার চেষ্টা করছি, অর্থাৎ 2Dতে আমি আঁকছি। ধরো এইটা হলো আমাদের সেই এক্স অক্ষ, আর এটা হলো আমাদের ওয়াই অক্ষ। পরিষ্কার? এবং এইটা হলো আমাদের সেই সরল রেখা, এই যে সেই সরল রেখা, এই যে পি, সেই বিন্দুটা। ক্লিয়ার কথাটা? তাহলে এইবার ভাবো তো, এই সরল রেখার উপর একটা বিন্দু রয়েছে এক্স, ওয়াই। তাহলে আমি যদি এখান থেকে এইটুকু জুড়ে দিই, এটা অবশ্যই এক্স আর এটা অবশ্যই ওয়াই, সেই জন্যই কিন্তু এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স, ওয়াই। তাহলে দেখো তো, এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে সেটাই তো আলফা বলেছিলাম। সেটাই কি বলেছিলাম? আলফা বলেছিলাম। এবার দেখো তো, এখান থেকে আমি যদি কজ আলফা বের করি, কজ আলফা মানে আমি কি বলতে পারি? কজ আলফা মানে ভূমি বাই অতিভুজ, তাই তো জানি আমরা। তাহলে আমি ভূমি কত পেয়েছি? এক্স, আর অতিভুজ মানে এই দূরত্বটা, এটা যদি ও বিন্দু হয়, ওপি হলো আমাদের মোট দূরত্ব, এই দূরত্বটাকে আমি আর ধরে নিলাম, দূরত্বটাকে আমি আর ধরে নিলাম। তাহলে আমি বলতে পারি এক্স বাই আর, এটা কি হলো? কজ আলফা। পরিষ্কার তোমাদের কাছে? দেখো তো, ওয়াই অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছিল সরল রেখা, সেটা কোনটা? এইটা, সেটাকেই আমরা বিটা নাম দিয়েছিলাম, তাই তো? তাহলে এইটুকু যদি ওয়াই হয়, অবশ্যই এইটুকুও কি হবে? ওয়াই হবে। তাহলে এই বিটা কোণের সাপেক্ষে এটা ভূমি, বিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, বিটা কোণের সাপেক্ষে এটা হলো অতিভুজ। পরিষ্কার? তাহলে আমি ওই জায়গা থেকে কি বলতে পারি? যে কস বিটা, সেই কস বিটার মানটা কি হবে? এই যে ভূমি
বাই অতিভুজ হলো আর, তাহলে ভূমি রইল ওয়াই আর অতিভুজ রইল আর। তাহলে দেখো কজ আলফা সেটা মানে এক্স বাই আর, কজ বিটা সেটা মানে ওয়াই বাই আর, তাহলে কজ গামা কি হবে? কজ গামা কিন্তু জেড বাই আর হবে। ক্লিয়ার কথাটা? তাহলে এই যে আমরা জিনিসটা দেখলাম কজ আলফা কজ বিটা কজ গামা, তার মান কি এক্স বাই আর ওয়াই বাই আর জেড বাই আর। পরিষ্কার? এই কজ আলফা কজ বিটা কজ গামার একটা স্পেশাল নাম আছে। কজ আলফাকে এল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এলই তুমি লিখবে কারণ তোমার বইতে সব জায়গায় এল লেখা আছে। কজ বিটাকে এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হলো ওয়াই বাই আর। আর কজ গামাকে এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এন ইজ ইকুয়াল টু জেড বাই আর। পরিষ্কার তোমাদের কাছে? তাহলে দিক কোসাইন আমরা কি পেলাম? এক্স বাই আর ওয়াই বাই আর জেড বাই আর, বা এল এম এন, বা কজ আলফা কজ বিটা কজ গামা, এটা হলো দিক কোসাইন। এবার ভাবো তো এই যে আর কি বলেছিলাম? মূল বিন্দু থেকে ওর দূরত্ব, মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব। তাহলে 3Dতে আমি কি বলতে পারি? আর মানে কি? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কারণ এটা রয়েছে এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড, তাহলে এটা যদি 0 0 0 বিন্দু হয়, 0 0 0 বিন্দু হয়, এই ও আর পি এর মধ্যে দূরত্ব কি? এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার, জেড মাইনাস 0 তার হোল স্কোয়ার, তার রুট ওভার দূরত্ব, যেটা তোমরা আগেও শিখেছো। এইটাকে আমি বলতে পারি আসলে এক্স ওয়াই জেড এর মডিউলাস, দূরত্ব মানেই তো মডিউলাস। তাহলে যদি খুব সুন্দরভাবে দেখা যায় কোনো একটা বিন্দু বলে দেওয়া আছে, সেই বিন্দুর থেকে যদি তার দিক কোসাইন বের করতে হয়, তাহলে বিন্দুটাকে তার মডিউলাস দিয়ে ভাগ করে দাও, বিন্দুটাকে তার মডিউলাস দিয়ে ভাগ করে দাও, বিন্দুটাকে তার মডিউলাস দিয়ে ভাগ করে দাও। কেমন কথাটা হলো? ধরো তোমাকে বলেছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা তোমাকে বলে দেওয়া আছে আর ভেক্টর। বলেছে এই ভেক্টরটির দিক কোসাইন নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে লিখবে? দিক কোসাইন সমূহ, কোসাইন সমূহ। সেই দিক কোসাইন সমূহ কি হবে? কথাটা দিক কোসাইন সমূহই লিখবে বহু বচনে। এই জায়গা বিন্দুটা কত রয়েছে? 2 বাই এর মডুলাস ভ্যালু, সেটা দরকার আলাদা জায়গায় রাফ করে নেবে। এর মডুলাস করলে কত হয়? 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার কত হয়? 9, আর 5 এর স্কোয়ার কত হয়? 25। তাহলে আমি দেখতে পাচ্ছি কত? 25 আর 9 হয় হচ্ছে আমাদের 34, আর 4 হয় 38। তাহলে এই হলো রুট ওভার 38, কমা তারপরে কত রয়েছে? বিন্দু ওয়াই, এই যে যেমন এক্স বাই আর ওয়াই বাই আর জেড বাই আর, তাহলে এক্স বাই আর করেছি, ওয়াই বাই আর করলে রুট ওভার 38 হবে। সেমভাবে যদি আমি জেড বাই আর করি তাহলে 5 বাই রুট ওভার 38 হবে। পরিষ্কার কথাটা? তাহলে এটাই হলো দিক কোসাইন সমূহ। এই দিক কোসাইন সমূহকে কোনো সময় কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে আটকাবে না, এরকম ওপেন রেখে দেবে, নইলে এইভাবে আটকে দেবে, এইভাবে আটকে দেবে। ক্লিয়ার কথাটা? তার থেকে বরং না আটকানোই ভালো। পরিষ্কার সবার কাছে? তাহলে এই হলো আমাদের দিক কোসাইন সমূহ। দেখো এই যে দিক কোসাইন রয়েছে, দিক কোসাইন কথাটার অর্থ কোথা থেকে সৃষ্টি হয়েছে? কোণের থেকে সৃষ্টি হয়েছে। তাহলে কোনো একটা জায়গায় তুমি ভাবো তো, ইমাজিন করো তুমি যে ঘরে বসে আছো বর্তমানে, সেই ঘরের উপর দিকে একটা মানে কোণার থেকে একটা সরলরেখা রয়েছে, ওই সরলরেখা পিছন দিকেও তো চলে গেছে, তাহলে উল্টো দিকেও তো একটা কোণ করে, আর উল্টো দিকের কোণটাকে নেগেটিভ আকারে বোঝানো হয়। তাহলে নেগেটিভ বোঝানোর জন্য যে কোনো সরলরেখা বা ভেক্টরের দিক কোসাইন কিন্তু প্লাস মাইনাস হয়, অর্থাৎ 2 সেট হয়, প্লাস দিয়ে একটা হবে, মাইনাস দিয়ে আরেকটা হবে। পরিষ্কার সবার কাছে? তাহলে কোনো একটা ভেক্টর বলে দেওয়া থাকলে তার দিক কোসাইন কি করে বের করব? ওই সংখ্যাকে তার মডুলাস দিয়ে ভাগ করব, ওই সংখ্যাকে তার মডুলাস দিয়ে ভাগ করব, ওই সংখ্যাকে তার মডুলাস দিয়ে ভাগ করব। এটাই হলো দিক কোসাইন। পরিষ্কার সবার কাছে? তাহলে দেখো দিক কোসাইন সেটা আমরা কত পেয়েছি? দিক কোসাইন আমি একটু মুছে দিই। দেখো তাহলে দিক কোসাইন আমরা কি দেখলাম? এক্স বাই আর ওয়াই বাই আর জেড বাই আর, এটা হলো দিক কোসাইন, তাই তো? তাহলে দিক কোসাইন থেকে এখন আমরা বের করা শিখব দিক অনুপাত। অনুপাত জিনিসটা কি? অনুপাত মানে ইস্টু। আর আমরা যদি তোমাকে বলি যে 3:5, বা ধরো রয়েছে কোনো এক জায়গায় 3:6, তুমি এর অনুপাতটা বের করো, তুমি সঙ্গে সঙ্গে এটাকে কি করো? 3 দিয়ে ভাগ করে দাও, বা যে জিনিসটা এখান থেকে কমন নিয়ে নেওয়া যায় সেই জিনিসটা তোমরা বাদ দিয়ে দাও। তাহলে 3 বাদ দিয়ে দিলে এখানে থেকে 1:2, তাই তো? তাহলে এই দিক কোসাইন কি জিনিস? দিক কোসাইন হলো এইটা এইটা এইটা। তাহলে এই জায়গা রয়েছে কি দিক কোসাইন? এক্স বাই আর ওয়াই বাই আর আর জেড বাই আর। এখান থেকে দেখো তো সব জায়গা থেকে আর বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে বাদ দিয়ে দিলে সেটা কি থাকে? এক্স কমা ওয়াই কমা জেড, এটাই কিন্তু আমাদের দিক অনুপাত।
অর্থাৎ দিক কোসাইন থেকে যে জিনিসটা বাদ দিয়ে দেওয়া যায় সেটা হলো দিক অনুপাত, আর দিক অনুপাতে যদি আমরা মডুলাস দিয়ে ভাগ করি সেটাই হলো দিক কোসাইন। এই কারণে আর তো মডুলাস ছিল, দিক এই যে এতে মডুলাস দিয়ে ভাগ করলাম, মডুলাস দিয়ে ভাগ করলাম, মডুলাস দিয়ে ভাগ করলাম, তবেই তো আমরা দিক অনুপাত পেলাম না। তাহলে এর যদি দিক অনুপাত জিজ্ঞাসা করা হতো তাহলে আমরা কি করতাম, দিক অনুপাত কীভাবে বের করতাম, শুধু নিচের থেকে √38টা বাদ দিয়ে দিতাম, তাহলে 2, 3, 5 এটাই হতো দিক অনুপাত। 2, 3, 5 এটাই কি হতো, দিক অনুপাত হতো। এখন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমি ভেক্টরটা নিয়েছি 2, 3 আর 5, তাই তো দিক কোসাইন পেলাম 2/এর mod, 3/এর mod, 5/এর mod, আর দিক অনুপাতটা আমি কত বললাম, এই সাইডে লিখছি, দিক অনুপাতটা বললাম √38 বাদ দিয়ে দেবো 2, 3, 5, এটা অথবা এর নেগেটিভ, তাই তো। তাহলে দেখো তো কোনো একটা ভেক্টর যদি একা একা থাকে তবে তার দিক অনুপাত কিন্তু সেই ভেক্টরটা নিজেই হয়ে যায়, এই যে 2, 3, 5 ওটাই কিন্তু তার দিক অনুপাত। ক্লিয়ার? এই জায়গায় একটা বিন্দু রয়েছে XYZ, যদি বলা হয় এর দিক অনুপাত কত, XYZ নিজেই হবে, এই যে তার প্রমাণ। তাহলে এই জায়গায় একটা কথা নোট করবে কি, যদি কোনো সময় কোনো একটা সরলরেখা কোনো একটা পার্টিকুলার বিন্দু দিয়ে যায় তাহলে ওই বিন্দুটাই হলো তার দিক অনুপাত। অথবা কোনো একটা ভেক্টরের সমীকরণ দিয়ে দেওয়া আছে, বলেছে এই ভেক্টরের দিক অনুপাত নির্ণয় করো, তাহলে ওই ভেক্টরটাই হলো তার আসলে দিক অনুপাত। আর দিক অনুপাত থেকে দিক কোসাইন যেতে হলে কী করতে হবে, শুধু ওর মডিউলাস দিয়ে ভাগ করে দিতে হবে। পরিষ্কার সবার কাছে? কথাটা কিন্তু নোট করবে। ক্লিয়ার কথাটা? তাহলে নোট করবে কিন্তু সবাই, আমি একটু মুছে দিয়ে আবার বোঝানোর চেষ্টা করছি। তাহলে যদি বলে আর একটা ভেক্টর আমরা নিয়েছি, এই ভেক্টরের দিক অনুপাত নির্ণয় করো, তুমি কিভাবে লিখবে, আমরা লিখব দিক অনুপাত সমূহ, দিক অনুপাত সমূহ কত হবে সেটা, 5, 2 আর 4, 5, 2, 4 এটা, অথবা কোনটা হবে, অথবা হবে আমাদের এটাকে যদি একটা নেগেটিভ দিয়ে গুণ করি সেটা হবে -5, -2, -4, অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু দিক অনুপাত হতে পারে। ক্লিয়ার? এখন যদি দিক কোসাইন জিজ্ঞাসা করে তাহলে কি লিখব, দিক কোসাইন। দিক কোসাইন কি করতে হবে, দিক কোসাইন শুধুমাত্র ওটাকেই তার মডুলাস দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 5/√5 এর স্কোয়ার 25, 2 এর স্কোয়ার 4, 4 এর স্কোয়ার 16। ক্লিয়ার? কমা দিলাম, তাহলে 2/, সেমভাবে এটা একটু এই মডুলাস মানে তো এটাই, তাহলে ওটা একটু যোগ করে নিই, 16 আর 4 20, 20 আর 25 হয় 45, তাহলে 2/√45, সেমভাবে 4/√45, অথবা ওই নেগেটিভটাকেও ভাগ করে দিলে হয়ে যায়। তাহলে দিক অনুপাত বা দিক কোসাইন 2 সেট হয়, দিক অনুপাতকে মডুলাস দিয়ে ভাগ করে দিলে পরে দিক কোসাইন হয়ে যায়, বা মডুলাস বাদ দিয়ে দিলে দিক অনুপাত হয়ে যায়। তাহলে এই হলো কোনো একটা দিক অনুপাত থেকে দিক কোসাইন কী করে বের করতে হয়, দিক কোসাইন থেকে দিক অনুপাত কী করে বের করতে হয়, সবাই কিন্তু একটা একটু দেখবে। এবার ধরো কোনো ক্ষেত্রে কোনো সংখ্যা দিক কোসাইন হচ্ছে, কোনো ক্ষেত্রে কোনো সংখ্যা দিক অনুপাত হচ্ছে, তাহলে আমরা দেখে বুঝবো কি করে কোন সংখ্যাটা দিক কোসাইন, কোন সংখ্যাটা দিক অনুপাত, কি করে বুঝবো সেটা এবার একটু বুঝে নেবে তোমরা। এই যে সেই আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস যেটা এঁকেছিলাম একটু আগে, সেটা আরেকবার এঁকেছি, এবং এই সেই আমাদের সরলরেখা যেটা ছিল সেই সরলরেখা, এবং তার উপর যে বিন্দুটা ছিল XYZ সেই বিন্দুটা। পরিষ্কার? তাহলে এখন আমাদের এই যে সেই আলফা কোণ, এই যে সেই বিটা কোণ, এবং এই যে সেই গামা কোণ আমাদের, এবং সেখান থেকে আমি তোমাদের দেখিয়েছিলাম কি, cos আলফা = x/r, cos বিটা = y/r, এবং cos গামা সেটা মানে হচ্ছে z/r। যেখানে আর কি দেখিয়েছিলাম, আর মানে √(x² + y² + z²), এটাই তো দেখিয়েছিলাম। আর মানে দূরত্ব আসলে। আবার এটার নামই L, M এবং N দিয়েছিলাম। তাহলে দেখো তো, যদি আমি এখানে L² + M² + N² করি, L² মানে হচ্ছে x² r², M² মানে y² এবং কি রয়েছে n² মানে হচ্ছে z² r²। তাহলে আমি সব জায়গা থেকে r² কমন নিয়ে নিলাম, উপরে রয়েছে x² + y² + z²। x² + y² + z² সেটা মানে কি বলা যায়, r²। তাহলে পরে রয়েছে কি r² r², কাটাকাটি করলে কত হয়, 1 হয়। তাহলে কোনো একটা সংখ্যা L, M, N বা cos আলফা, cos বিটা, cos গামা বা কোনো একটা সংখ্যা দিক কোসাইন কখন হবে, যদি তাদের স্কোয়ার করে যোগ করলে 1 পাই তবেই সেটা দিক কোসাইন হবে। কিন্তু ক্লিয়ার কথাটা?
কোনো একটা সংখ্যা বা কোনো একটা সংখ্যার সেট দিক কোসাইন কখন হবে, যখন তাদের বর্গ করে যোগ করলে 1 হবে। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, যেমন আমি একটা আর ভেক্টর নিলাম 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটাই তো নিয়েছিলাম। তাহলে সেই জায়গায় আমি বলেছিলাম দিক অনুপাত, দিক অনুপাত, অনুপাত কত হবে দিক অনুপাত, শুধুমাত্র 5, 2 এবং 4। আর দিক কোসাইন যখন করেছিলাম, দিক কোসাইন সমূহ, সেই দিক কোসাইন কি বুঝিয়েছিলাম আমি, যে এটাকে এর মড দিয়ে ভাগ করতে হবে, রুট ওভার কত হবে 45, তাই তো 4, 16, 25, ঠিক আছে। আর এখানে 2/√45, সেমভাবে 4/√45। দেখো তো এটার স্কোয়ার করলে কত হয় 25/45, প্লাস এটার স্কোয়ার করলে কত হয় 4/45, প্লাস এটার স্কোয়ার করলে কত হয় 16/45, তাই তো। তো এই জায়গায় 45 লসাগু হলো 25 + 4 + 16, দেখো 16 আর 20 আর 5 কত, 20 আর 25 কত হয় 45/45, কাটাকাটি করলে 1 হয়। তাহলে দিক কোসাইন হলে তার বর্গ করে যোগ করলে কত হতে হবে 1 হতে হবে। দেখো এর বর্গ করে যোগ করলে 1 হচ্ছে না, তার মানে এটা হলো দিক অনুপাত আর এটা হলো দিক কোসাইন। পরিষ্কার সবার কাছে? এবার ইম্পর্টেন্ট একটা কথা কি, ধরো কোনো এক জায়গায় কোনো একটা সরলরেখা দুটো বিন্দু দিয়ে গমন করেছে, তাহলে তার দিক অনুপাত কি হবে, এরকম একটা প্রশ্ন আসতেই পারে। তাহলে সেই জিনিসটা আমি একটু বুঝে নেব। দেখো ধরো তোমাদের বলেছে এ একটা বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 z1, আর বি আরেকটা বিন্দু বলে দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 এবং z2, ক্লিয়ার, y2 এবং z2। বলেছে এই দুই বিন্দুগামী কোনো সরলরেখা রয়েছে, তার দিক অনুপাত বা দিক কোসাইন নির্ণয় করো। দুই বিন্দুগামী সরলরেখা, সেটা কি এবি সরলরেখা। তাহলে প্রথম আমি এবি বের করলাম, এবি মানে কি বি মাইনাস এ, তাহলে সেটাকে বলা যায় x2 - x1, সেমভাবে y2 - y1, সেমভাবে z2 - z1, এটাই তো আমার এবি। তাহলে এবি এটা তো একটা ভেক্টর ভাই, এটা কি জিনিস ভেক্টর, আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি, এটা তো একটা ভেক্টর। আর একটু আগে কি দেখালাম, যদি একটা ভেক্টর হয় তার দিক অনুপাত হবে শুধু সেই সংখ্যাগুলো। তাহলে বলতে পারি এবি এর দিক অনুপাত, দিক অনুপাত, এবি এর দিক অনুপাতটা কত হবে, তাহলে শুধুমাত্র x2 - x1, y2 - y1 এবং z2 - z1। তাহলে এটাই হলো ওর দিক অনুপাত। পরিষ্কার সবার কাছে? তাহলে এই টাইপের কোনো অঙ্ক যদি আমাদের বইতে থাকে নিশ্চয়ই আমরা কিন্তু তার সমাধান করতে পারবো, আশা করি কোনো রকম অসুবিধা হবে না কিন্তু। পরিষ্কার তোমরা বুঝতে পেরেছ? আচ্ছা এবার ধরো তোমাদের কোনো সময় বললো একটা সরলরেখা রয়েছে, এই যে আরেকটা সরলরেখা রয়েছে, মনে করো এই যে, বলেছে এই সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এর মনে করো কোনো একটা বিন্দু দিয়ে গেছে, তাহলে এর দিক অনুপাত আমি বের করলাম a1 b1 আর c1, আর এর দিক অনুপাত বের করে নিয়েছি a2 b2 c2। তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, আমরা কি জানি cos থিটা = ওই দুটোর ডট বাই ওই দুটোর মড। তা ধরো আমি এটাকে এ ভেক্টর দ্বারা প্রকাশ করছি আর এটাকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করছি, তাহলে এ ডট বি বাই কি জানি আমরা মড এ মড বি, এটাই তো জানি আমরা। তাহলে যদি কোনো সময় কোনো সরলরেখার দিক অনুপাত বলে দেওয়া থাকে, তাদের মধ্যবর্তী কোণ কি করে নির্ণয় করব, ওই দুটো ডট বাই ওই দুটোর মড, যেমন আগে শিখেছিলাম আমরা ডট গুণনে, সেমভাবে আমরা কিন্তু মধ্যবর্তী কোণ এখানে নির্ণয় করব। ওকে, তাহলে তোমাদের চ্যাপ্টারে যা যা আলোচনা রয়েছে সেই আলোচনাগুলো কিন্তু আমি করে দিয়েছি। এবার সরাসরি প্রবেশ করব তোমাদের চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে। দেখো সবাই বই বের করবে, আমাদের ছায়া প্রকাশনীর সৌরেন্দ্রনাথ স্যারের যে বইটি রয়েছে সেই বইয়ের 60 এবং 61 নম্বর পেজে যে দিক কোসাইন এবং দিক অনুপাত রয়েছে তার অঙ্কগুলো এবার আমরা সলিউশন করব। চলো শুরু করা যাক। ওকে, দেখো কোশ্চেন নম্বর 1-এ কি বলেছে, নিম্নলিখিত বিষয়গুলির সংজ্ঞা দাও। একটি সরলরেখার দিক কোণ কাকে বলা হয়? দিক কোণ কি বুঝিয়েছিলাম, কোনো একটা সরলরেখা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ, জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ করে, আলফা বিটা গামাকে দিক কোণ বলা হয়। পরিষ্কার? এটাই হলো ওর সংজ্ঞা। আমি বুঝিয়েছিলাম একটি সরলরেখার দিক কোসাইন কি, তাহলে আলফা বিটা গামা দিক কোণ হলে ওর কজের ভ্যালুকে বলা হয় দিক কোসাইন, কারণ কজের পুরো নাম কোসাইন, সেই জন্য দিক কোসাইন। বোঝা গেল কথাটা? আচ্ছা 3 নম্বর বলেছে একটি সরলরেখার দিক অনুপাত কি, দিক কোসাইনকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি সেটাই হয়ে যায় দিক অনুপাত। পরিষ্কার সবার কাছে? আচ্ছা তাহলে 2 নম্বর অঙ্কে কি বলেছে, 2-এর 1 থেকে 1 2 3 কি কোনো সরলরেখার দিক কোসাইন হতে পারে, যুক্তি দাও। আমি তোমাদের কি শিখিয়েছিলাম, কোনো বিন্দু বা কোনো কিছু যদি দিক কোসাইন হয় তাহলে তাদের বর্গ করে যোগ করলে কত হতে হবে, 1 হতে হবে। তাহলে 1 হচ্ছে কিনা আমরা চেক করে দেখি, 2 দাগের 1 দাগ।
দেখো 2 দাগের 1 দাগে কি বলেছিল 1 2 3 কি দিক কোসাইন হতে পারে, তাহলে আমরা এই জায়গায় লিখছি 1 এর স্কয়ার 2 এর স্কয়ার 3 এর স্কয়ার। 1 এর স্কয়ার মানে 1, 2 এর স্কয়ার মানে হলো 4, 3 এর স্কয়ার মানে 9, যোগ করলে কত হলো 14। এই 14 কি 1 হয়েছে আদলে? 14 তো 1 হয়নি, তাই জন্য আমরা কি লিখব 1 2 3 দিক কোসাইন হতে পারে না। 1 2 3 দিক কোসাইন কোসাইন হতে পারে না, হতে পারে না। পরিষ্কার? তাহলে 1 2 3 কিন্তু দিক কোসাইন হতে পারে না। এই হলো আমাদের মূল বিষয়বস্তু। তাহলে 2 দাগের 1 দাগ করলাম। এবার 2 দাগে কি রয়েছে দেখি। দেখো 2 দাগে বলেছে 1 2 3, তাহলে কি দিক অনুপাত হতে পারে? অবশ্যই হতে পারে, কারণ যখন ওই যা কোনো একটা জিনিস বলে দিয়েছে বা কোনো একটা বিন্দু বলে দিয়েছে বা কোনো একটা ভেক্টর বলে দিয়েছে, ওটা কিন্তু 100% ওর দিক অনুপাত। দিক অনুপাতটা দিক কোসাইন কখন হবে? যখন তাদের বর্গ করে যোগ করলে 1 হবে। 1 হয়ে গেলে তার নাম আমরা দিক কোসাইন বলবো, আর 1 না হলে তাকে আমরা দিক অনুপাত বলে দেবো। তাহলে 2 দাগের 2 দাগ করার কোনো দরকার নেই। দেখো 3 দাগে কি বলেছে, নিম্নলিখিত বিন্দুগুলির সংযোগ সরলরেখার দিক কোসাইন সমূহ নির্ণয় করো। তাহলে 3 দাগের দুখানা অঙ্ক রয়েছে, আমি একটা করে দিচ্ছি, একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। বোঝা গেছে? দেখো 3 দাগের 1 দাগে কি বলেছে, এই 2 বিন্দুগামী সরলরেখার দিক কোসাইন নির্ণয় করো। যখন কোনো সময় এরকম কোনো একটা অঙ্ক দিয়ে দেওয়া থাকবে, সরাসরি কিন্তু আমরা দিক কোসাইনে কখনো যেতে পারবো না। প্রথম আমাদের কি করতে হবে, এই 2 বিন্দুগামী সরলরেখার দিক অনুপাত বের করতে হবে। তাহলে সেই ভাষাটাই এই যে লিখছি আমরা, এ বি এর দিক অনুপাত, দিক অনুপাত সমূহ, বহুবচন দেবে কিন্তু, সমূহ। এ বি এর দিক অনুপাত সমূহ কি বলেছিলাম, দুটো বিন্দু থাকলে সেই দুটো বিন্দু বিয়োগ করে দিলেই কিন্তু তাদের দিক অনুপাত পাওয়া যায়। শুধুমাত্র কি করব, বিয়োগ করব। সেই বিয়োগ আমি এই দিক থেকেও করতে পারি, ওই দিক থেকেও করতে পারি, যে কোনো এক দিক থেকে করলেই হলো কিন্তু। ওকে, তাহলে আমি এই দিক থেকে করছি, 2 - 0, 2 - 0 মানে 2, -1 -1, তাহলে সেটা হয় -2, 4 - 5, তাহলে সেটা হয় -1। এটা একটা। অথবা যদি আমরা উল্টো দিক থেকে বিয়োগ করতাম, উল্টো দিক থেকে বিয়োগ করা মানে শুধু এটাকে মাইনাস দিয়ে গুণ করে দেওয়া, তাহলে সেটা আমরা কি বলতে পারি, -1 দিয়ে গুণ করলে এটা -2, -1 দিয়ে গুণ করলে শুধুমাত্র 2, -1 দিয়ে গুণ করলে শুধুমাত্র 1। দুটোর যে কোনো একটা হলো দিক অনুপাত। দুটোই বলতে পারো তুমি, কোনো অসুবিধা নেই, একটা পজিটিভ দিকে একটা নেগেটিভ দিকে। ওকে, তাহলে এবার আমাকে দিক অনুপাত তো জিজ্ঞাসা করেনি, করেছে কি দিক কোসাইন। দিক কোসাইন কি করে বের করতে হয়? আমি বলেছিলাম যে ওকে যদি ওর মডুলাস ভ্যালু দিয়ে ভাগ করে দিই তবেই সেটা কিন্তু হয়ে যায় দিক কোসাইন। তাহলে এই যে ভাষাটা লিখছি, দিক কোসাইন সমূহ, এই জায়গা ভাষা লিখবে এ বি এর, আচ্ছা এইদিকে আরেকটু চেপে নিই, যে এ বি এর দিক কোসাইন সমূহ, কোসাইন সমূহ। এই দিক কোসাইন সমূহ কি বলেছি, ওটাকেই ওর মডুলাস দিলে ভাগ করে দেবো। তাহলে দেখো তো 2 এর স্কোয়ার করলে কত হয় 4, 2 এর স্কোয়ার করলে হয় 4, 4 আর 4 8, 8 আর 1 কত হয় 9। আচ্ছা প্রয়োজনে আমি একবার লিখে নিচ্ছি যে 2/√2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 1, কমা -2/√2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 1, কমা -1/√2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 1। ওকে, অথবা ওই জিনিসটাও কিন্তু লিখবে, অথবা ওই জায়গায় সেমভাবে লিখে দিলেই হয়ে যায়। আচ্ছা দেখো এবার 2 এর স্কোয়ার মানে 4 আর 4 8 রেখে 9, 9 রুট করলে হয় 3, তাহলে আমি বলতে পারি 2/3, -2/3, -1/3, তাই তো? এটা অথবা এটাকে নেগেটিভ দিয়ে গুণ করলে কি হবে, অথবা নেগেটিভ দিয়ে গুণ করলে কি হবে, শুধুমাত্র এই জায়গায় হবে হচ্ছে -2/3, 2/3, 1/3। পরিষ্কার সবার কাছে? তাহলে এই ছিল 3 দাগের 1 নম্বর কোশ্চেন। এবার 3 দাগের 2 নম্বর কোশ্চেন সেমভাবে তোমরা নিজেরা করো, দিক অনুপাত বের করবে, তারপর দিক কোসাইন বের করে নেবে। চলো তাহলে সামনের দিকে এগিয়ে যাবো, আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখব। দেখো কোশ্চেন নম্বর 4-এ কি বলেছে, কোন সরলরেখার দিক কোণ 120 ডিগ্রি, 45 ডিগ্রি আর 30 ডিগ্রি হতে পারে কি, এটাই আমাদের জিজ্ঞাসা করেছে। এবার তোমরা একটু ভাবো তো, স্যার তোমাদের কি শিখিয়েছিল, যদি দিক কোণ আলফা বিটা গামা হয় তাহলে কজ আলফা কজ বিটা কজ গামা, এটাকে বলা হবে দিক কোসাইন। আর দিক কোসাইন যদি ওরা হয় তাহলে কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বিটা কজ স্কোয়ার গামা করে তাদের যোগ করলে কত পেতে হবে, 1 হতে হবে। তাহলে এই জায়গাও সেমভাবে কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বিটা কজ স্কোয়ার গামা করবো, তার যোগ করব, যদি 1 হয় তাহলে এটা দিক কোণ হবে, না হলে হবে না। বোঝা গেছে কথাটা কি? তাহলে এই জায়গায় লিখছি, অতএব কজ স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 30 ডিগ্রি। দেখো তো কজ স্কোয়ার 120 ডিগ্রি,
এটাকে কি লেখা যায় যে cos a স্কোয়ার 90 প্লাস 30 ডিগ্রি, আর এখানে রয়েছে cos a স্কোয়ার 45 ডিগ্রি, আর এখানে রয়েছে cos a স্কোয়ার 30 ডিগ্রি। 90 এর সঙ্গে 1 যোগ আছে, তাহলে cos পরিবর্তন হয়ে সাইন হবে, তাই এখানে লিখলাম সাইন a স্কোয়ার 30 ডিগ্রি। এখানে নেগেটিভ বসাবো না, কেন বসাবো না, মাথায় স্কোয়ার রয়েছে, যদি নেগেটিভ সংখ্যার স্কোয়ার করি সেটা পজিটিভ হয়ে যাবে, সেই জন্য ওটা করলাম না, ওগুলো 11-এর জিনিস। আর এখানে রইল cos a স্কোয়ার 45 ডিগ্রি প্লাস cos a স্কোয়ার 30 ডিগ্রি। cos সাইন a স্কোয়ার 30 প্লাস cos a স্কোয়ার 30, এটা মানে হলো 1। দেখো সাইন a স্কোয়ার 30 cos a স্কোয়ার 30, এটা মানে কত 1। আর এই জায়গায় রয়েছে cos a স্কোয়ার 45, তার মানে কত 1/√2 তার স্কোয়ার। তাহলে বলতে পারি 1 প্লাস 1/2। আমার কি 1 হয়েছে? হয়নি, আর হিসাব করার দরকার নেই, তাহলে বলতে পারি এটা নট ইকুয়াল টু 1, 1 হয়নি। 1 যদি না হয় তাহলে এরা দিককোণ হতে পারে না, তাহলে এই জায়গায় লিখবে অতএব 120, 45, 30 দিককোণ হতে পারে না। বোঝা গেছে? কীভাবে লিখবো? 120 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি দিককোণ হতে পারে না, দিককোণ হতে পারে না। এই হলো আমাদের অঙ্ক। ক্লিয়ার কথাটা? তাহলে যদি এই টাইপের অঙ্ক দেয় তোমরা এইভাবে সমাধান করে দেবে, যেটুকু আমি বোর্ডে লিখেছি এইটুকুই তুমি খাতায় লিখবে তোমার অ্যান্সার শিটে। ক্লিয়ার? চলো সামনের দিকে এগিয়ে যাবো তাহলে। দেখো কোশ্চেন নম্বর 5-এ কি বলেছে, যে সরলরেখা দুটির দিক কোসাইন এটা এবং এটা তার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটা কি বলেছে? দিক কোসাইন। এটা কিন্তু দিক অনুপাত না, ওরা বলে দিয়েছে এটা দিক কোসাইন। তুমি স্কোয়ার করে যোগ করে দেখতে পারো, 1 হবে অবশ্যই। তাহলে তাদের মধ্যবর্তী কোণ জিজ্ঞাসা করেছে, তাহলে এই জায়গায় আমি অঙ্কটা শুরু করছি। ধরি মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু থিটা। আরে ভাই, যদি মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে আমরা কি শিখিয়েছি তোমাকে এতদিন, যে কি নাকি cos থিটা ইজ ইকুয়াল টু এই দুটো ডট, তাহলে ডট করছি √3/4 আর ওই জায়গায় রয়েছে -√3/4, তাহলে মাইনাসটা আগে বসলো আর এখানে √3/4 বসলো, তারপর এখানে রয়েছে -1/4, ওখানে রয়েছে +1/4, তাহলে ওটাও হলো 1/4 × 1/4, এখানে রয়েছে -√3/2 আর ওখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো -√3/2 × √3/2। এই হলো ওদের ডট প্রোডাক্ট, বাই নিচে ওদের মডিউলাস বসবে। দিমাগের উপরে প্রেশার ডালো। এই জায়গায় কি বলেছে, এটা দিক কোসাইন। দিক কোসাইন যদি হয় তাহলে এর মডিউলাস ভ্যালু কত হবে? 1 হবে। সেটা কেন লিখে সময় নষ্ট করবে? তাহলে এই জায়গায় 1 এর জন্য মডিউলাস ভ্যালু ইন্টু 1 এর জন্য মডিউলাস ভ্যালু। সেটা আমি কেন করে দেখাবো? করে দেখানোর কোনো দরকার নেই তো, কারণ এর মডিউলাস ভ্যালু 1 আমি তো জানি, কারণ ওটা দিক কোসাইন। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় আমরা কত পেলাম? cos থিটা ইজ ইকুয়াল টু এখানে √3 মানে 3 আর নিচে রয়েছে 16, সেমভাবে -1/16, সেমভাবে প্লাস এখানে রয়েছে 3/4। তাহলে এবার আমরা একটু লসাগু করার চেষ্টা করব। ওকে, এটা 16 হতো, 16 আমি ভুল করে ওখানে লিখে ফেলেছি 4। তাহলে আমি লিখছি কি cos থিটা ইজ ইকুয়াল টু লসাগু হলো আমাদের 16, এখানে -3, এখানে -1 আর এখানে হলো 4 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে 3 4 হয় এখানে 12। তাহলে আমি দেখতে পাচ্ছি কি নাকি -4 + 12 রয়েছে, 12 থেকে 4 চলে গেলে থাকে 8, তাহলে আমি পেলাম কত? cos থিটা ইজ ইকুয়াল টু 8/16। তার মানে কি cos থিটা ইজ ইকুয়াল টু 1/2। এবার নিজেকে প্রশ্ন করো cos কত ডিগ্রির মান 1/2 হয়? তাহলে cos কিন্তু 60 ডিগ্রির মান 1/2 হয়, 60 ডিগ্রি মানে π/3। তাহলে এই হলো ওদের মধ্যবর্তী কোণ। তাহলে যদি কোনো সময় এইরকম অঙ্ক দিয়ে দেওয়া থাকে যে দিক কোসাইন বলে দেওয়া আছে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, সেই একই সূত্র, ডট প্রোডাক্ট বাই ওদের মডুলাস ভ্যালু। দিক কোসাইনের জায়গায় দিক অনুপাত বলে দেওয়া থাকলেও আমরা সেমভাবে ডট প্রোডাক্ট বাই ওর মডুলাস ভ্যালু, সেই ক্ষেত্রে মডুলাস ভ্যালুটা কিন্তু তোমাকে লিখতে হতো। পরিষ্কার সবার কাছে? অঙ্কটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি ঠিকই, তোমরা কতটা বুঝতে পেরেছো সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজনে এটা তো ভিডিও রেকর্ড থাকছে রে ভাই, তাহলে উল্টো দিকে যাও, আবার প্লে করো, আবার দেখো, সহজ হবেই। যতক্ষণ পর্যন্ত না তুমি জীবনকে সহজ ভাবছো, জীবন কোনোদিনই তোমার কাছে সহজ হবে না। একটা কথায় কি আছে জানো, কোনো একটা পর্বত আরোহীর কাছে পর্বত কিন্তু তার অনুকূলে কখনোই আসে না, নিজেকে পর্বতের অনুকূলে করে নিতে হয়। অঙ্ক তোমরা পরীক্ষা দিয়েছো, গত যে সেমিস্টারটা হলো, রেজাল্টটা তো আমি দেখলাম কম বেশি সবাই কিন্তু খুব যে ভালো রেজাল্ট করেছো তা কিন্তু নয়, আবার যে খুব খারাপ রেজাল্ট করেছে তুলনামূলক যদি এভারেজ পুরো পশ্চিমবঙ্গের রেজাল্ট দেখি তাহলে কিন্তু সেটা খুব খারাপ রেজাল্ট নয়। কিন্তু নিজেকে যদি নিজে প্রশ্ন করো যে আমি কি এই রেজাল্টে খুশি, দেখবে তোমার উত্তর আসবে না। তাহলে কি করতে হবে? তোমার অঙ্ক চর্চার পরিমাণ বাড়াতে হবে, তবেই না তুমি এক জায়গায় ভালো জায়গায় পৌঁছাতে পারবে। যেমন অনেক সময় আমরা স্টুডেন্টরা কী করি, টিচারদের দোষ দিয়ে দিই, ওই স্যার যা কমন দিয়েছে কিচ্ছু বাদেনি। কমনের আশায় যদি তুমি পড়াশোনা করবে তাহলে তুমি সায়েন্স কেন পড়তে এসেছো? তুমি আর্টস পড়তে পারতে।
কমন দিয়েছে স্যার, স্যারের অনুমান থেকে, কিন্তু স্যার তো তোমাকে থিওরি বুঝিয়েছে। সায়েন্স মানে কি থিওরি, সেই থিওরির যে বহিঃপ্রকাশ সেটাই হলো এখানে আমার করতে হবে কোশ্চেনে, তাই তো? তাহলে সেই জায়গায় তুমি থিওরিতে যদি কনসেন্ট্রেশন না দাও তাহলে তুমি অঙ্কের সলিউশন করবে কি করে? কমন কিন্তু সায়েন্সে কোনো সময়ের জন্য হয় না, শুধু থিওরিটা বুঝতে হবে, সেই থিওরিটা বুঝে ব্রেনের সাহায্যে তোমাকে সলিউশন করতে হবে। বুঝতে পেরেছো কথাটা কি? তাহলে কি করতে হবে? কনসেন্ট্রেশন দিতে হবে, যা বোঝাচ্ছি সেটা দেখতে হবে এবং নিজে প্র্যাকটিস করতে হবে। এই টাইপের অন্য একটা অঙ্ক যদি থাকে তাহলে সেটা কীভাবে করবে সেটাই কিন্তু তোমাদের করতে হবে। পরিষ্কার? চলো এগিয়ে যাই সামনের দিকে। 6 দাগে কি বলেছে? এ বি সি তিনটি বিন্দু বলে দেওয়া আছে, বলেছে বি এ এবং বিসির মধ্যবর্তী সূক্ষ্ম কোণটা তুমি নির্ণয় করো। দেখো তো এই অঙ্কটা যদি আমি দিক কোসাইন বা দিক অনুপাতে না ভাবি, আমি যে ডট প্রোডাক্টটা তোমাদের শিখিয়েছিলাম সেই ডট প্রোডাক্টে আমি কি শিখিয়েছিলাম? এ বি এবং বিসি বা বি এ আর বিসির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তোমরা কি করতে? মধ্যবর্তী কোণ মানে এই দুটো ডট বাই ওই দুটোর মড, এটাই তো করতাম। তাহলে এই অঙ্কটা তো ওই লজিকেই করা যাবে, কিন্তু যেহেতু এই চ্যাপ্টারের অন্তর্গত রয়েছে তাই দিক অনুপাত দিয়ে আমরা কাজটা করব। কিভাবে করব? এই যে ভাষাটা লিখছি দেখো, বিএ এর দিক অনুপাত সমূহ, দিক অনুপাত সমূহ, দিক অনুপাত সমূহ সেটা কি হবে? দিক অনুপাত মানে জাস্ট বিয়োগ করতে হবে, সেই ভেক্টরেও তো বিয়োগই করেছিলাম। তাহলে বিএ মানে এ থেকে বি বিয়োগ করব, এই জায়গা থেকে এটা বিয়োগ করলে হয় -1, এটার থেকে এটা বিয়োগ করলে হয় -3, আর এটার থেকে এটা বিয়োগ করলে হয় 4। ক্লিয়ার? আর কি বলেছে? বিসি, তাহলে সেই ভাষাটাই লিখছি, বিসি এর দিক অনুপাত সমূহ, দিক অনুপাত বিসি মানে কি সি মাইনাস বি, তাহলে সি থেকে বি যদি বিয়োগ করি, এখানে -1 আর এখানে -2 তাহলে হলো -3, আর এখানে রয়েছে 1 আর এখানে রয়েছে 5 তাহলে বিয়োগ করলে হয় -4, আর এখানে রয়েছে 2 আর এখানে রয়েছে -1 তাহলে সেটা হয়ে যায় 3। বোঝা গেল কথাটা কি? তাহলে বিএ এবং বিসি দুটোর দিক অনুপাত পেয়ে গেছে। যদি দুটোর দিক অনুপাত আমাদের জানা থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ খুব সহজে নির্ণয় করতে পারি। আগের অঙ্কটাই তো দেখালাম। কিভাবে করব? এবার ধরে নেব যে ধরি মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ ইজুগাল টু থিটা। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তুমি কি জানো? cos থিটা ইজুগাল টু এই দুটো ডট, ডট করলে 3 অক্ষে 3, আবার এখানে রয়েছে প্লাস 3 4 12 প্লাস 3 4 12 বাই ওই দুটোর মড, তাই তো? তাহলে এই জায়গা মড করলে কত হয়? √অফ রয়েছে 1 এর স্কোয়ার 1 প্লাস 3 এর স্কোয়ার 9 প্লাস 4 এর স্কোয়ার 16 ইন্টু √3 এর স্কোয়ার 9 প্লাস 4 এর স্কোয়ার 16 প্লাস 3 এর স্কোয়ার 9। তাহলে আমি কি বলতে পারি? cos থিটা ইজুগাল টু 12 আর 12 24 আর 3 27 বাই নিচে রয়েছে কত? 9 রেখে 10 10 আর এটা হলো √26 ইন্টু এখানে কত রয়েছে? 9 9 18 আর 16 18 আর 16 যোগ করলে হয় √34। এইভাবে রেখে দিতে পারো বা রুটের মধ্যে এই দুটো গুণ করেও রেখে দিতে পারো। তাহলে থিটা ইজুগাল টু cos ওইদিকে গেলে cos ইনভার্স 27 বাই √26 ইন্টু √38। ওকে, তাহলে এই হলো ওই দুজনের মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে আমার কি শিখতে হবে? আমার শিখতে হবে কোনো সরলরেখার দিক অনুপাত যদি বলে দেওয়া থাকে, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে cos থিটা ইজুগাল টু ওদের ডট প্রোডাক্ট বাই ওদের মডিউলাস ভ্যালু, এইটুকু করে সেখান থেকে আমার থিটার মান বের করতে হবে। পরিষ্কার? তোমাদের 7 নম্বর কোশ্চেনটা রয়েছে, 7 নম্বর কোশ্চেনে আমি দেখলাম সরাসরি দিক অনুপাত বলে দিয়েছে, বলেছে সেখান থেকে তোমরা মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আরে ভাই, দিক অনুপাত বলে দিয়েছে মানে তো এইটুকু বলে দিয়েছে, তো ওইটুকু যদি বলে দেওয়া থাকে তার পরের লাইন তোমরা করতে পারবে না? যে ধরি মধ্যবর্তী কোণ থিটা, তারপর cos থিটা ইজুগাল টু ওদের ডট বাই মড করে দিয়ে সেখান থেকে থিটার মান বের করে নেবো। তাহলে 7 নম্বর কোশ্চেন হুবহু এর কপি, তবুও আমি একটা অঙ্ক করে দিচ্ছি, বাদ বাকিটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কিন্তু। ওকে, দেখো 7 দাগের 3 দাগ দেখে হয়তো অনেকে ভয় পেয়েছো, আমি সেই জন্য 7 দাগের 3 দাগটাই করে দিচ্ছি। কি বলেছে? কোনো সরলরেখার দিক অনুপাত যদি এগুলো হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করো। কি করে নির্ণয় করব এটা? এই যে লিখছি ধরি মধ্যবর্তী কোণ, সে একই লেখালেখি যে ধরি মধ্যবর্তী কোণ ইজুগাল টু থিটা। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় আমরা কি জানি? cos থিটা ইজুগাল টু এদের ডট এইটা দিয়ে একে গুণ করব, তাহলে পি কিউ মাইনাস পি আর, প্লাস এইটা দিয়ে একে গুণ করব প্লাস কিউ আর, আর এখানে রয়েছে মাইনাস পি কিউ। ওকে, তারপর আবার কি করব? এইটা দিয়ে একে গুণ করব, তাহলে প্লাস পি আর মাইনাস কিউ আর। পরিষ্কার? ডট প্রোডাক্ট করেছি বাই ওদের মড করব, তাহলে মড মানে √অফ এটার স্কোয়ার এটার স্কোয়ার এটার স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার।
পরিষ্কার। ইন্টু কী করবো এইটার মড মানে কি কিউ মাইনাস আর তার স্কোয়ার প্লাস আর মাইনাস পি তার স্কোয়ার প্লাস এখানে কি রয়েছে পি মাইনাস কিউ তার স্কোয়ার। ওকে, উপরে যে অঙ্ক দুটো রয়েছে সে দুটো কিন্তু একই লজিকেই করবে। এবার দেখো মজার বিষয়, এইটা আর এইটা কেটে গেল, সেমভাবে এইটা আর এইটা কেটে গেল, সেমভাবে এইটা আর এইটা কেটে গেল, তাহলে উপরে তো সব কেটে গেছে, তার মানে কি রয়েছে শূন্য। শূন্য বাই সামথিং মানে কি হয় শূন্য, তাহলে আমরা বলতে পারি cos θ = 0। তাহলে এবার নিজেকে প্রশ্ন করো cos কত ডিগ্রির মান শূন্য হয়? cos কিন্তু 90 ডিগ্রির মান শূন্য হয়, তাহলে থিটা মানে হলো π/2। এই ছিল অঙ্কটা, পরিষ্কার। তাহলে 7 দাগের যে বাদবাকি উপরে দুটো নিচে একটা অঙ্ক রয়েছে ওগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে, কারণ ওই জাতীয় অঙ্ক আমি আগেও করে দিয়েছি আর এখানেও তো বুঝিয়ে দিলাম, তাহলে ওটা হোমওয়ার্ক করে নেবে। ওকে, চলো সামনের দিকে এগিয়ে যাব। দেখো কোশ্চেন নম্বর 8-এ কি বলেছে, ও মূল বিন্দু এবং ওপি মানে 3 বলে দেওয়া আছে, তাহলে দিক অনুপাত বলে দেওয়া আছে -1, 2 এবং -2। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো, এটা আমাদের বলে দেওয়া আছে কিন্তু, পরিষ্কার তোমাদের কাছে। দেখো দিক অনুপাত বলে দেওয়া আছে, এইটা ভালো করে বুঝবে। কোনো একটা বিন্দুর দিক অনুপাত মানে কিন্তু ওই বিন্দু নিজেই হয়, আমি বারবার বুঝিয়েছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি সেটা ব্যাকওয়ার্ড পদ্ধতিতে তোমাদের প্রমাণ করে দিচ্ছি, কিন্তু কি বলেছি কোনো একটা বিন্দুর দিক অনুপাত যেটা ওটাই ওই বিন্দুর স্থানাঙ্ক, শেষ পর্যন্ত দেখবে বিন্দুর স্থানাঙ্ক এটাই হচ্ছে, প্রমাণ করে দিচ্ছি আমি তোমাদের। দিক অনুপাত যদি এটা হয় তাহলে দিক কোসাইন আমরা কি করব, তাহলে ভাষাটা লিখছি দিক কোসাইন সমূহ। দিক কোসাইন সমূহ, দিক কোসাইন মানে দিক অনুপাতকে শুধু তার মডুলাস দিয়ে ভাগ করলেই কিন্তু দিক কোসাইন হয়ে যায়। তাহলে এই জায়গায় যদি মডুলাস বের করি, 1-এর স্কোয়ার মানে 1, 2-এর স্কোয়ার মানে 4, আর 2-এর স্কোয়ার মানে 4, 4 আর 4 8 আর 1 9, 9 রুট করলে কত হয় 3, তার মানে মডুলাস মানে হলো 3, সেটা কিন্তু এই যে বলেও দেওয়া আছে। ওকে, তাহলে আমি দিক কোসাইন মানে কত বলতে পারি, -1/3, 2/3, -2/3, এটা হলো দিক কোসাইন সমূহ। ওকে, এখন মনে করে দেখো তো আজকে যখন ক্লাসটা শুরু করেছিলাম তখন দিক কোসাইন মানে এল এম এন এই নামগুলোই তো দিয়েছিলাম, এবং মনে করে দেখো এল এ মানে আমি x/r বলেছিলাম, এম মানে আমি y/r বলেছিলাম, আর এন মানে আমি z/r বলেছিলাম তো। এল এল তুমি কত পেয়েছো, এই দেখো এল মানে আমরা এইটা পেয়েছি -1/3, আর x y z হলো ওর স্থানাঙ্ক, আর আর কত বলে দেওয়া আছে, আর মানে 3 বলে দেওয়া আছে। সেমভাবে এম এম আমি কত পেয়েছি 2/3, আর এখানে ওয়াই r/3 বলে দেওয়া আছে আর মানে, আর সেমভাবে এন পেয়েছি -2/3, আর জেড আমার বের করতে হবে আর মানে 3 বলে দেওয়া আছে। তাহলে এই 3 3 কাটলে এক্স মানে -1, বোঝা গেল। ওয়াই মানে কত হয় তাহলে 2, আর জেড মানে কত হয় তাহলে -2। তাহলে এক্স ওয়াই জেড কত পেলাম, ওইটাই তো পেলাম, সেটাই তো আমি বোঝালাম। যদি লিখতে হয় তাহলে এইভাবে তুমি পুরোটা লিখে নেবে। ওকে, তাহলে এই জায়গায় এর উপরে কি লিখবে, আমরা জানি, আমরা জানি, লিখে দেবে এই ভাষাটা। তাহলে লিখবে অতএব বিন্দুটির পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, সেটা হবে -1 2 -2, তাহলে -1 2 -2, এটাকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে আটকে রেখো। ওকে, তাহলে এই ছিল আমাদের 8 নম্বর কোশ্চেন। এগিয়ে যাব সামনের দিকে। তাহলে তো কোশ্চেন নম্বর 9-এ কি বলেছে, যে কোনো একটা সরলরেখার দিক অনুপাত সমূহ এটা, তাহলে ওই সরলরেখাটা জেড অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে, এটাই আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে ভাবো তো আগে জেড অক্ষ, এই সরলরেখাটার দিক অনুপাত তো আমি জানি, যদি আমি কোনো উপায়ে জেড অক্ষের দিক অনুপাত বের করতে পারি তাহলেই তো ওদের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যাবে, যাবে কিনা বলো। তাহলে আমাকে প্রথম কি নির্ণয় করতে হবে, জেড অক্ষের দিক অনুপাত। এবার লজিক্যালি ভাবো, জেড অক্ষ রয়েছে তাই তো, এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, আর এটা হলো জেড অক্ষ। জেড অক্ষের উপর যে কোনো একটা বিন্দু যদি আমি ভাবি, দেখো এই জায়গায় এক্স এর মান থাকবে না, ওয়াই এর মান থাকবে না, জেড এর মান থাকবে, তাহলে এক্স এর মান 0 হবে, ওয়াই এর মান জেড 0 হবে, জেড এর মান মনে করো কোনো একটা সংখ্যা, সেটাকে জেডই ভাবছি। তাহলে এটা হলো ওই বিন্দুর স্থানাঙ্ক। আর আমি তোমাদের কি শিখিয়েছিলাম, যদি কোনো একটা বিন্দু থাকে সেই বিন্দু মানেই কিন্তু দিক অনুপাত, তাই তো। তাহলে আমি বলতে পারি জেড অক্ষের দিক অনুপাত 0 0 জেড, এই যে লিখলাম 0 0 জেড 0 0 জেড। এইবার ভাবো তো এরপরে কি বলেছিলাম, দিক অনুপাত মানে এদের যদি অনুপাত করি সেটাই তো দিক অনুপাত। অনুপাত করা মানে কি, যে জিনিসটা কমন নিয়ে বাদ দিয়ে দেওয়া যায় সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই জায়গা থেকে আমি জেড বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি তৈরি হয়ে গেল 0 0 1, এটা হলো জেড অক্ষের কি নাকি দিক অনুপাত, তাই তো।
তাহলে এই লজিক অনুযায়ী আমি বলতে পারি জেড অক্ষের দিক অনুপাত কী হবে 0 0 1। তাহলে অনুরূপভাবে ভাবো জেড অক্ষ বলেছিল, সেই জন্য জেড অক্ষ যদি হয় জেডের জায়গায় কত বসিয়েছি 1। যদি এক্স অক্ষ বলতো তাহলে সেটা হতো 1 0 0 এক্স অক্ষের দিক অনুপাত। যদি ওয়াই অক্ষ বলতাম তাহলে ওয়াই অক্ষের দিক অনুপাত কী হতো 0 1 0। তাহলে কি বললাম কথাটা নিজ দিয়ে দেখে নেবে, এক্স অক্ষের দিক অনুপাত সেটা হলো 1 0 0, ওয়াই অক্ষের দিক অনুপাত সেটা কি নাকি 0 1 0, জেড অক্ষের দিক অনুপাত কি সেটা নাকি 0 0 1। পরিষ্কার সবার কাছে? তাহলে এই জন্য আমি এই জায়গায় লিখছি যে জেড অক্ষের দিক অনুপাত, জেড অক্ষের দিক অনুপাত, দিক অনুপাত কি দিক অনুপাত হলো 0 0 1। ওকে, তাহলে এবার দিক অনুপাত যদি জেনে থাকি আমরা তাহলে মধ্যবর্তী কোণ ইজিলি বের করতে পারবো। তাহলে সেই জন্য লিখছি ধরি মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু থিটা। তাহলে কি হবে cos থিটা ইজ ইকুয়াল টু এই দুটো ডট বাই ওই দুটোর মড, এই দুটোর যদি আমরা ডট করি এটা হয় 0, এটা হয় 0 আর এখানে থাকে -1 বাই এর মড করলে হয় দেখো 1 তার স্কোয়ার 1 1 তার স্কোয়ার 1 মানে 2 আর এখানে থাকে শুধুমাত্র 1। তাহলে দেখো তো এই জায়গা পড়ে রয়েছে cos থিটা ইজ ইকুয়াল টু -1/√2, মাইনাসটা প্রথম ভুলেই যাও, রয়েছে 1/√2। cos কত ডিগ্রির মান 1/√2 হয়, cos 45 ডিগ্রির মান 1/√2 হয়, আর মাইনাস রয়েছে জন্য কি করব 180 থেকে বিয়োগ করে দেবো। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সেটা মানে কত 135 ডিগ্রি। 135 ডিগ্রি মানে যদি এটাকে আবার রেডিয়ানে প্রকাশ করি তাহলে সেটা হয় 3π/4। তাহলে এই হলো ওই সরলরেখা যার দিক অনুপাত এটা এবং জেড অক্ষের সঙ্গে তার কত ডিগ্রি কোণ আছে। জেড অক্ষ জায়গা যদি ওয়াই অক্ষ বলতো তাহলে 0 1 0 নিয়ে অঙ্কটা করতাম, এক্স অক্ষ বললে 1 0 0 নিয়ে অঙ্কটা করতাম। বোঝা গেছে? তাহলে এই ছিল আমাদের 9 নম্বর কোশ্চেন। তাহলে এগিয়ে যাব সামনের দিকে। এবার আমি কিন্তু বারবার তোমাদের বলছি কনসেন্ট্রেশন রাখো, জীবনে কনসেন্ট্রেশন না থাকলে কিন্তু ট্রাকের বাইরে চলে যাবে, আর ট্রাকের বাইরে যদি সায়েন্সের স্টুডেন্ট একবার চলে যায় সে কিন্তু জীবনে আর ট্রাকে ফিরতে পারে না। প্রচুর হাজার হাজার স্টুডেন্ট আমি আমার চোখের সামনে দেখলাম পুরো ধ্বংস হয়ে গেছে, কি মেরিট তাদের, সেই মেরিটগুলো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং হারিয়ে যাচ্ছে। সুতরাং কি করতে হবে, ফোকাস রাখতে হবে, চেষ্টা করতে হবে, তবেই জীবনে তুমি টিকে থাকবে এবং তবেই তুমি কিন্তু সামনের দিকে যেতে পারবে। সুতরাং পড়াশোনা করো কিন্তু মন দিয়ে। ওকে, চলো এগিয়ে যাই। দেখো কোশ্চেন নম্বর 10-এ কি বলেছে, ও হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে আর দূরত্বে একটা বিন্দু রয়েছে ত্রিমাত্রিক দেশে, কিন্তু দেখো এই যে এটা হলো এক্স ওয়াই জেড আমাদের, এটা হলো ও, এটা এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড। বলেছে ও মূল বিন্দু থেকে আর দূরত্বে, এই দূরত্বটা হলো আর, একটা বিন্দু রয়েছে পি, সেই বিন্দুটার কি বলেছে স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। তাহলে এই ওপি যে সরলরেখাটা আছে এই ওপি সরলরেখার দিক কোসাইন কি হবে এটাই আমাদের জিজ্ঞাসা করেছে। খুব লজিক্যালি ভাবো তো ভাই, এই জায়গা ও আর পি রয়েছে, তাহলে ওপি একটা সরলরেখা, ও মানে কি 0 0 0, ও মানে কত, ও মানে হচ্ছে 0 0 0, আর পি মানে কত এক্স ওয়াই জেড। তাহলে দুই বিন্দুগামী কোনো সরলরেখার দিক অনুপাত আমরা কি বের করতে পারবো? তাহলে আমরা কি বলতে পারি যে ওপি এর দিক অনুপাত সমূহ, দিক অনুপাত সমূহ কি বলতে পারি সেটা শুধুমাত্র বিয়োগ করে দেবো, x - 0 মানে x, y - 0 মানে y, z - 0 মানে z। পরিষ্কার? আবার এই দিক থেকেও তো বিয়োগ করা যায়, তাহলে প্লাস মাইনাস দুটোই কিন্তু হবে। ওকে, এটা লিখতে পারো, অথবা কি লিখবে, অথবা এটাকে মাইনাস দিয়ে গুণ করলে -x - y - z, এটা হলো দিক অনুপাত। এবার দিক অনুপাত থেকে দিক কোসাইন যদি যেতে হয় শুধুমাত্র ওর মডুলাস ভ্যালুতে ভাগ করে দিতে হয়। মডুলাস মানে কি দূরত্ব, সেই দূরত্ব ওরা কত বলে দিয়েছে, আর বলে দিয়েছে। তাহলে আমি কি বলতে পারি অতএব দিক কোসাইন, এই দিক কোসাইন কত হবে? তাহলে দিক কোসাইন শুধুমাত্র x/r, y/r, z/r, এটা অথবা তুমি কি বলতে পারো মাইনাসটা যেটা রয়েছে -x/r, -y/r, -z/r, এই হয়ে গেল আমাদের দিক কোসাইন। এটা আর বি ভেবে নিও না, গামা ভেবে নিও না, লিখছি তো অনেকক্ষণ ওই জন্য জড়িয়ে যাচ্ছে। সেই সকাল থেকে আমি পড়াচ্ছি, আজকে তোমাদের অনলাইন ক্লাস দেওয়ার জন্য কতটা পরিশ্রম করছি তোমরা কিন্তু ভাবতেও পারছো না। আজকে সকালবেলা থেকে আমার পড়ানো ছিল, একটানা পড়িয়েছি, পড়ানোর পর মানে মাত্র আধ ঘন্টা রেস্ট নিয়েছি, তারপর তোমাদের চ্যাপ্টারটা আবার শুরু করেছি। আমি এখনও পর্যন্ত বাড়ি যাইনি সেই সকাল থেকে,
বাড়ি যাব প্রায় রাত 10টার সময়। এখন বাজে কত? সবেমাত্র বাজে 4:05 বাজে বিকাল। ওকে, সেই সকালে এসেছি, এখন বিকাল 4:05 বাজে, রাত 10টার সময় আমি বাড়ি যাব। তাহলে এতটা পরিশ্রম করছি তোমাদের জন্য শুধুমাত্র। তোমরা যদি পড়াশোনা ভালো করে না করো, যদি আমার কথা না শোনো, তাহলে আমার কতটা কষ্ট হবে সেটা একটু ভাবো। এত পরিশ্রম করছি শুধুমাত্র তোমাদের রেজাল্টটা যাতে ভালো হয়। তোমাদের কথা দিয়েছি অনলাইনে ক্লাস দেবো, সেই ক্লাস দেওয়ার জন্য কথা দিয়েছি যে এই সপ্তাহের মধ্যে জিওমেট্রি শেষ করব, সেই শেষ করার জন্যই কিন্তু আমি এত পরিশ্রম করছি। সুতরাং কি করতে হবে? পড়াশোনা কিন্তু করতে হবে। ওকে, চলো এগিয়ে যাবো। এবার 11 নম্বর কোশ্চেন। দেখো কোশ্চেন নম্বর 11। কোশ্চেন আমি এখানে লিখছি না, মুখে বলে দিচ্ছি। কি বলেছে? যে সরলরেখাটা অক্ষ তিনটির সঙ্গে সমান কোণে নত আছে। কেমন সেটা? মনে করো এই আমাদের তিনটি অক্ষ রয়েছে, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, আর এটা হলো জেড। একটা সরলরেখা রয়েছে, যে সরলরেখাটা এক্সের সঙ্গেও আলফা কোণ, ওয়াইয়ের সঙ্গেও আলফা কোণ, জেডের সঙ্গেও আলফা কোণ করেছে। ওই সরলরেখাটার, অর্থাৎ এই সরলরেখাটার দিক অনুপাত নির্ণয় করো এবং এরকম কতগুলো সরলরেখা আঁকা সম্ভব সেটাই আমাদের জিজ্ঞাসা করেছে। ওকে, তাহলে এই জায়গায় আমরা ভাষাটা কি লিখছি? যে ধরি দিক কোণ। দিক কোণ কি জিনিস? অর্থাৎ যে কোণ উৎপন্ন হয় সেই কোণটা কি? আলফা। অর্থাৎ এক্সের সঙ্গেও আলফা, ওয়াইয়ের সঙ্গেও আলফা, জেডের সঙ্গেও আলফা কোণ করেছে। আরে ভাই, যদি তিনটের সঙ্গেই আলফা কোণ করে তাহলে তার কজের ভ্যালুকে কি বলে? কজ আলফা, কজ আলফা, কজ আলফা। এটাকে কি বলে? দিক কোসাইন। তাহলে আমি বলতে পারি যে অতএব দিক কোসাইন, দিক কোসাইন, দিক কোসাইন কি হবে? কজ আলফা, কজ আলফা, কজ আলফা। দিক কোসাইন যদি এরা হয় তাহলে কি শিখিয়েছি? যে দিক কোসাইনের স্কোয়ার করে যোগ করলে কত হবে? 1 হবে। তাহলে আমরা বলতে পারি কি? অতএব কজ স্কোয়ার আলফা, কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। নিশ্চয়ই বলা যাবে এটা। তাহলে সেই জায়গা থেকেই তো আলফা বেরিয়ে যাচ্ছে। বারবার বলি না, ম্যাথমেটিক্স একটা জাদু। সেই জাদুটার আগে শুধু মন্ত্রটা শিখতে হবে। মন্ত্রটা কি জিনিস? তোমাকে কি বলে দেওয়া আছে, কোথায় পৌঁছাতে হবে। কি বলে দেওয়া আছে এইটুকু যদি তুমি বোঝো, তাহলে কোথায় পৌঁছাতে হবে সেটাও যদি তুমি বোঝো, কোন পথে যেতে হবে ঠিক তুমি বুঝে যাবে। মনে করো তুমি কোনো একটা ট্যুরে যাওয়ার প্ল্যান করছো, সেই ট্যুরটা গন্তব্যস্থান কোথায় তুমি জানো এবং কবে জানো তুমি সেটাও জানো। তাহলে নিশ্চয়ই কোন পথে যেতে হবে তুমি একটু অনলাইনে সার্চ টার্চ করে বা কোনো এজেন্সির সঙ্গে কথা বলে চলে যেতে পারবে। তাহলে নিজের গন্তব্য আগে ঠিক করো, তাহলে দেখবে ঠিক পৌঁছে যাবে তুমি জায়গায়। তাহলে দেখো এই জায়গায় আমরা বলতে পারি কি? 3 cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে সেই জায়গা থেকে বলা যায় cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1/3। সেখান থেকে বলা যায় cos আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3 হবে, কিন্তু প্লাস মাইনাস 1/√3, তাই তো? তাহলে এখন আমাদের প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে? প্রশ্নে জিজ্ঞাসা করেছে তার দিক অনুপাত বের করো। আলফার মান কিন্তু আমি বের করব না। তাহলে কজ আলফা, কজ আলফা, কজ আলফা এরা কি ছিল? দিক কোসাইন। তাই জন্য আমি ভাষাটা লিখছি অতএব দিক কোসাইন, কোসাইন সমূহ, দিক কোসাইন সমূহ। দিক কোসাইন সমূহ কি? নাকি এই যে কজ আলফা পেয়েছি প্লাস মাইনাস 1/√3 কমা প্লাস মাইনাস 1/√3। কেন এটা লিখলাম? কারণ কজ আলফা মানে প্লাস মাইনাস 1/√3, কজ আলফা মানে প্লাস মাইনাস 1/√3, সেমভাবে কজ আলফা মানে প্লাস মাইনাস 1/√3। এটা তো দিক কোসাইন। আরে বাবু, তোমাকে কি বের করতে বলেছে? দিক অনুপাত। তাহলে একে অনুপাতে যদি প্রকাশ করি, এই প্লাস মাইনাস 1/√3 সব জায়গা থেকে বাদ দিয়ে দেবো। তাহলে এই জন্য লিখছি অতএব দিক অনুপাত, দিক অনুপাত, দিক অনুপাত সমূহ কত হবে? তাহলে এই জায়গা প্লাস মাইনাস 1/√3 বাদ, এখানেও বাদ, এখানেও বাদ, এই হয়ে গেল দিক অনুপাত। পরিষ্কার? √3 সব জায়গা থেকে বাদ দিয়ে দিয়েছি, প্লাস মাইনাসও বাদ দিয়ে দিয়েছি, অসুবিধা নেই। অথবা মাইনাস রাখো, তাতেও অসুবিধা নেই। পরিষ্কার? তাহলে এইবার এইটা করলাম দিক অনুপাত। এখানে আবার একটা লেজুর প্রশ্ন দিয়েছে। কি লেজুর প্রশ্ন? এরকম কতগুলো সরলরেখা আঁকা সম্ভব? এই যে প্লাসের জন্য একটা আঁকতে পারি, মাইনাসের জন্য আরেকটা আঁকতে পারি। তাহলে কতগুলো সরলরেখা আঁকা সম্ভব? 2খানা কিন্তু সরলরেখা হওয়া সম্ভব। পরিষ্কার? প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা। তাহলে এই ছিল কোশ্চেন নম্বর 11। চলে যাব আমরা কোশ্চেন নম্বর 12-এ। পরিষ্কারভাবে বুঝবে। কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় কমেন্টে জানাবে। তাছাড়া এই যে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। কোনো জায়গায় বুঝতে হলে অবশ্যই আমি তার ভয়েস মেসেজ দিয়ে তোমাদের উত্তর দেবো। আমাদের মহামুক্তি ব্যাচ যেটা আমি লঞ্চ করেছি, সেই মহামুক্তি ব্যাচে যথেষ্ট কিন্তু খেটে তোমাদের জন্য পড়ানো হচ্ছে এবং সবথেকে বেস্ট কন্টেন্ট আমি কিন্তু তৈরি করার চেষ্টা করছি। আমি কখনোই এই কথা বলবোই না যে আমি কিন্তু বেস্ট ইউটিউবে, কিন্তু আমি এটা বলবো আমার কাছে আমি বেস্ট তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। যতটা আমার দ্বারা দেওয়া সম্ভব সব কিছু কিন্তু আমি দিচ্ছি। ওকে, চলো এগিয়ে যাবো সামনের দিকে। দেখো কোশ্চেন নম্বর 12-তে কি বলেছে?
জেড এক্স সমতলে অবস্থিত কোনো সরলরেখা জেড অক্ষের সঙ্গে π/3 কোণ যদি নত হয় তাহলে ওই সরলরেখাটার দিক কোসাইন নির্ণয় করো। এই 12 দাগের হুবহু সেম প্রশ্ন হচ্ছে 15 দাগ। তাহলে 12 দাগ আমি করিয়ে দিচ্ছি, 15 দাগ কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, সুতরাং এর দিকে ফোকাস দাও। আমি পুরো ডিটেলসে বলার চেষ্টা করব কিভাবে কি সৃষ্টি হচ্ছে। আমি কিন্তু কোনো কিছু স্কিপ করে যাচ্ছি না যে তোমরা বুঝতে পারবে না, হঠাৎ করে আমি এটা বলে দিলাম ওটা বলে দিলাম, এরকম চেষ্টা করছি না। সর্বাধিক চেষ্টা করছি যাতে তোমাদের মস্তিষ্কের মধ্যে এটা প্রবেশ করে। তোমরা যদি শুধুমাত্র দেখো আর চলে যাও, প্র্যাকটিস যদি না করো তোমরা পারবে না তো। সুতরাং দেখো, চেষ্টা করো এবং প্র্যাকটিসও কিন্তু যথাযথ করতে হবে। দেখো এই অঙ্কটা কি, আবার কি বলছি, এই অঙ্কটার সঙ্গে 15 দাগ কিন্তু হুবহু কপি রয়েছে। এটা আমি করিয়ে দিচ্ছি, এটা করানো শেষ হয়ে গেলে ভিডিওটা পজ করবে, নিজে 15 দাগ আগে করে নেবে। ওকে, কি বলেছে, জেড এক্স সমতলে অবস্থিত কোনো সরলরেখা। ওকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ আমি আঁকার চেষ্টা করি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা হলো এক্স, এটা হলো জেড, এটা হলো ওয়াই। এই জেড এক্স সরলরেখা, প্রত্যেকটা সরলরেখা বা প্রত্যেকটা অক্ষ নিজের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি কোণে নত আছে। প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি কোণে আছে। তোমার যে ঘর রয়েছে, ঘরের কোণা এক্স ওয়াই জেড, দেখো ওটা 90, এটা 90, এটা 90, সব 90 রয়েছে। 3D জিনিস 2Dতে আমি শুধুমাত্র প্রকাশ করেছি। জেড এক্স সমতলে কোনো সরলরেখা জেড অক্ষের সঙ্গে π/3 মানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এইটা হলো জেড, এইটা হলো এক্স, তাহলে এই হলো জেড এক্স সমতল। এই জেড এক্স সমতলে কি বলেছে, জেড অক্ষের সঙ্গে π/3, এই যে জেড অক্ষের সঙ্গে π/3 মানে 60 ডিগ্রি কোণ করেছে। ভালো করে বুঝো তো, এই জায়গা মোট কত ডিগ্রি কোণ রয়েছে, 90। তাহলে জেড অক্ষের সঙ্গে 60 করলে এক্স অক্ষের সঙ্গে কত করেছে, 30। এক্স অক্ষের সঙ্গে কত করেছে, 30। আর এই যে সমতল রয়েছে সেটা ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি রয়েছে, দেখো এই জায়গাও 90, এই জায়গাও 90, কত ডিগ্রি রয়েছে, 90। তুমি ভাবো এই যে দেওয়ালটা রয়েছে, এই দেওয়ালটা ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে, 90 ডিগ্রি কোণ করবে। তাহলে ভাষাটা আমি এখানে শুরু করছি, কিভাবে শুরু করছি ভালো করে বুঝবে। জেড এক্স সমতলে কোনো সরলরেখা জেড অক্ষের সঙ্গে 60 করা, তার মানে এক্স অক্ষের সঙ্গে 30 করা, আর ওয়াই ওখানে নেই মানে ওয়াই এর সঙ্গে সর্বদা 90 করেছে, বা তুমি তোমার দেওয়ালের দিকে তাকালেও সেটা বুঝতে পারবে। তাহলে এই যে লিখছি যে সরলরেখাটি জেড অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। অতএব সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে। 30 কি করে, 90 থেকে 60 বিয়োগ করে। তাহলে আমি বলতে পারি যে আবার সরলরেখাটি ওয়াই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। তাহলে দিক কোণ যদি আমার জানা থাকে তাহলে দিক কোসাইন কিন্তু খুব সহজে আমরা বের করতে পারি। কেন, আলফা বিটা গামা যদি দিক কোণ হয় তাহলে কজ আলফা কজ বিটা কজ গামা, এটাকেই দিক কোসাইন বলা হয়। তাহলে এই জায়গায় লিখছি, অতএব দিক কোসাইন সমূহ, এই দিক কোসাইন সমূহ কি হবে, এক্স ওয়াই জেড যেমন অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে, ওই অ্যাসেন্ডিং অর্ডারটা কিন্তু মনে রাখতে হবে। কি নাকি এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে তাই কস 30 ডিগ্রি, ওয়াই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে তাই কস 90 ডিগ্রি, জেড অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে তাই কস 60 ডিগ্রি। আগে পরে লিখলে চলবে না, এক্স ওয়াই জেড সাজিয়ে লিখতে হবে। তাহলে সেখান থেকে cos 30 মানে কি বলা যায়, cos 30 মানে হচ্ছে √3/2, আর cos 90 এর মান কত, 0, cos 60 এর মান কত, 1/2। এটাই হলো দিক কোসাইন। পরিষ্কার? তাহলে দিক কোসাইন আমি কিন্তু করে দিয়েছি। 12 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্ক আমি একবার পড়ে শোনাই। এক্স ওয়াই সমতলে অবস্থিত কোনো সরলরেখা ওয়াই অক্ষের সঙ্গে π/4 কোণে নত হলে রেখাটির দিক কোসাইন নির্ণয় করো। হুবহু সেম, এক্স ওয়াই বলেছে, ওয়াই অক্ষের সঙ্গে π/4 মানে 45 করলে এক্স অক্ষের সঙ্গে 45 করবে আর জেড অক্ষের সঙ্গে 90 করবে। হোমওয়ার্ক করে নেবে ওটা। ওকে, তাহলে চলে যাবো এবার আমরা 14 নম্বর কোশ্চেনে। দেখে নাও সেখানে কি আছে। দেখো কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, 14তে বলেছে যে এ এবং বি বিন্দুগামী একটা সরলরেখা, বিন্দু দুটোর স্থানাঙ্ক বলে দেওয়া আছে। তাহলে ওই সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণে নত আছে সেটাই আমাদের জিজ্ঞাসা করেছে। যদি এই সরলরেখার দিক অনুপাত আমি বের করতে পারি আর এক্স অক্ষের দিক অনুপাত আমি বের করতে পারি, তাহলে দুটোর দিক অনুপাত দিয়ে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যাবে। আরে ভাই, এটা এ আর এটা বি, দুটো বিন্দু আছে। দুই বিন্দুগামী কোনো সরলরেখার দিক অনুপাত কী করতে হয়, শুধুমাত্র বিয়োগ করে দিলেই হয়ে যায়। সেই জন্যই আমরা লিখছি যে এ বি সরলরেখার দিক অনুপাত, এ বি সরল রেখার কি হবে নাকি দিক অনুপাত,
দিক অনুপাত কি, জাস্ট যে কোনো একদিকে বিয়োগ করে দিলেই হয়ে যায়। 6 - 2 করলে হয় 4, -7 - 3, -3টা +3 হয়ে যাবে, তাহলে -4, -1 রয়েছে আর ওখানেও -1 -2। আর এক্স অক্ষের দিক অনুপাত কি শিখিয়েছিলাম বাবু? এক্স অক্ষের দিক অনুপাত হলো 1 0 0, একটু আগেই কিন্তু শিখিয়েছিলাম। তাহলে এই জায়গায় লিখছি এক্স অক্ষের দিক অনুপাত সমূহ, উপরের লাইনেও সমূহ শব্দটা লিখে নিও 1 0 0। ওকে, তাহলে এই দুটো দিক অনুপাত জানা থাকলে তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ জিজ্ঞাসা করেছে। সূক্ষ্মকোণ জিজ্ঞাসা করেছে মানে কোনো নেগেটিভ আসলে পজিটিভ ধরে তুমি হিসাব করবে, তার থেকে মড দিয়ে দাও। তাহলে এই জায়গা ধরি মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণটাকে আমরা থিটা ধরে নিলাম। তাহলে বলতে পারি cos θ = এই দুটোর ডট, অর্থাৎ 1 দিয়ে একে গুণ করলে হয় 4, আর 0 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে গুণ করলে 0, লেখার দরকার নেই, বাই ওই দুটোর মড। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, যদি কোনো সময় এখানে নেগেটিভ আসতো তাহলে আমি একটা মডিউলাস দিয়ে দিতাম, কারণ কি প্রশ্নে সূক্ষ্মকোণ জিজ্ঞাসা করেছে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে কেউ কিন্তু নেগেটিভ হয় না, তো মডটা দিয়ে রাখো। ওকে, তাহলে এই যে রইল আমার এটার মড 32, 32 আর 4 কত হয় 36। ক্লিয়ার কথাটা? তাহলে এটা হলো √36। আচ্ছা, তারপরে এখানে রয়েছে আমার কত, √1 এর স্কোয়ার মানে 1, তাহলে আমি বলতে পারি cos θ = 4, আর এখানে নিচে রয়েছে 6, 4/6 কাটলে কত থাকে 2/3, তাহলে 2/3 হলো, তাহলে θ = cos ইনভার্স 2/3। এই হলো আমাদের কোশ্চেন নম্বর 14। পরিষ্কার সবার কাছে? চলো তাহলে এগিয়ে যাবো সামনের দিকে। বুঝতে হবে, শিখতে হবে কি আমি করছি। এই অঙ্কটা নিজেদেরই কিন্তু করা উচিত ছিল, যে স্যার বলেছে ওই দুটো বিন্দুগামী কোনো সরল রেখা রয়েছে, সেটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে। আরে ভাই, যদি আমি লজিক্যালি ভাবি ওই দুটো বিন্দু দিয়ে কোনো সরল রেখা গিয়েছে মানে ওর দিক অনুপাত আমি বের করতে পারবো, আর এক্স অক্ষের দিক অনুপাত তো আমি জানি, তাহলে দুটোর মধ্যবর্তী কোণ cos θ দিয়ে করলেই তো হয়ে যাবে। বুঝতে পেরেছো তো কথাটা? এরকম করে নিজেদের ভাবতে হবে কিন্তু। চলো এবার আমি 15 নম্বর কোশ্চেন অলরেডি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, 16 নম্বর কোশ্চেনটা দেখবো। দেখো কোশ্চেন নাম্বার 16 যেটা রয়েছে সেটাও তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, ওটা আমি করিয়ে দেবো না। পি কিউ আর তিনটি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে, বলেছে এদের সমরেখ তুমি প্রমাণ করো দিক অনুপাতের মাধ্যমে। তাহলে পি কিউ আর বলে দেওয়া আছে, তুমি পি কিউ বের করবে। পি কিউ মানে কি, কিউ মাইনাস পি। কিউ আর বের করবে, সেটা কি আর মাইনাস কিউ। এখানে দিক অনুপাত পাবে, এখানে দিক অনুপাত পাবে, এদের ভাগফল যদি সমান হয়ে যায় তাহলে এই সমরেখ হয়ে যাবে। এইটুকু জিনিস আর কিছু না, যেটা আগে করে এসছো সেম পদ্ধতিতে এটাও করবে। ওকে, 17 নম্বর কোশ্চেনটা আমি করিয়ে দিই তাহলে। দেখো 17 নম্বর কোশ্চেনে কি বলেছে, একটি সরলরেখা ওয়াই অক্ষের সঙ্গে π/4 কোণ উৎপন্ন করেছে, জেড অক্ষের সঙ্গে π/3 কোণ উৎপন্ন করেছে, তাহলে এক্স অক্ষের সঙ্গে যে সূক্ষ্ম কোণে নত আছে তার মান কত, এটাই আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে অঙ্কটা যদি আমি আমার মতো করে ভাবি, একটা সরল রেখা রয়েছে যেটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে, জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে, তাহলে কজ আলফা কজ বিটা কজ গামা এটা হলো তার দিক কোসাইন। আর দিক কোসাইন জানা থাকলে তাদের স্কোয়ার করে যোগ করলে কত হতে হবে, 1 হতে হবে। তাহলে এই অস্ত্রটা দিয়েই কিন্তু আমরা কাজটা করব। তাহলে জেড অক্ষের সঙ্গে আর ওয়াই অক্ষের সঙ্গে আমি কিন্তু কোনটা জানি, এক্স অক্ষেরটা বের করতে বলেছে, তাই জন্য ধরে নিলাম, ধরি এক্স অক্ষের সঙ্গে কি নাকি আলফা কোণ করেছে, কোণ করেছে। এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ করে তাহলে আমরা কি জানি, যে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার π/4 প্লাস কজ স্কোয়ার π/3 = 1। পরিষ্কার সবার কাছে? তাহলে এই জায়গা থেকে খুব সহজভাবে কি বলা যায় এই কথাগুলো, যে কজ স্কোয়ার আলফা প্লাস, এই জায়গায় রয়েছে প্লাস নাই, সব ওইদিকে নিয়ে যাই, = 1 মাইনাস কজ স্কোয়ার π/4 মাইনাস কজ স্কোয়ার π/3। তাহলে দেখো তো, কজ স্কোয়ার আলফা = 1 মাইনাস কস π/4, π/4 মানে 45 ডিগ্রি, কস 45 মানে 1/√2, তার স্কোয়ার করলে 1/2 মাইনাস কস, এখানে রয়েছে 60, কস 60 এর মান 1/2, তার স্কোয়ার করলে 1/4। তাহলে এই জায়গায় বলতে পারি কি, কজ স্কোয়ার আলফা = 4, লসাগু হলো 4 - 2 - 1। তাহলে কি পড়ে রয়েছে, কজ স্কোয়ার আলফা = 4 এর থেকে 2 চলে গেলে 2, তার থেকে 1 চলে গেলে 1, 1/4। তাহলে কজ স্কোয়ার আলফা মানে কত পেয়েছি, 1/4। সূক্ষ্মকোণ জিজ্ঞাসা করেছে, সেজন্য কিন্তু কজ আলফা = +-1/2 লিখবো না, সূক্ষ্মকোণে সব পজিটিভ হয়। তাহলে স্কোয়ার ওইদিকে গেলে কি হয়, রুট হয়। তাহলে কজ আলফা = 1/2
cos আলফা ইকুয়াল টু 1/2, cos কত ডিগ্রির মান হয় এটা? cos কিন্তু 60 ডিগ্রির মান হয়, অর্থাৎ π/3। তাহলে x অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণে নত রয়েছে? π/3। ভাষাটা এখানে লিখে দেবে, অতএব x অক্ষের সঙ্গে π/3 কোণ উৎপন্ন করেছে। পরিষ্কার হলো? আচ্ছা চলো এবার 18 নম্বর কোশ্চেনটা করে নেবো তাহলে। দেখো কোশ্চেন নম্বর 18তে কি বলেছে? ও মূল বিন্দু, এ বিন্দু বলে দেওয়া আছে, বি বিন্দু বলে দেওয়া আছে। তাহলে দেখাও যে ও এ লম্ব ও বি হবে, তার মানে ও এ একটা সরল রেখা আর ও বি একটা সরল রেখা, এই দুটো পরস্পর লম্ব হবে। এই 18 নম্বর কোশ্চেন আর 19 নম্বর কোশ্চেন হুবহু সেম বলে দেওয়া আছে। 18 নম্বর কোশ্চেনটা আমি বুঝিয়ে দিচ্ছি, 19 নম্বরটা তোমরা নিজেরা করবে। পরিষ্কার? আচ্ছা, যদি দুটো সরলরেখা পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, আর আমরা জানি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তাদের ডট প্রোডাক্ট কী হয়? 0 হয়। পরিষ্কার কথাটা? তাহলে আমরা আসলে দেখাবো ও এ আর ও বি এদের দিক অনুপাতের গুণফলের যোগফল কত হবে, নাকি 0 হবে, বা ওখান থেকে ওদের কোণ আমরা দেখাবো হচ্ছে 90 ডিগ্রি। সেমভাবে কিন্তু পরের অঙ্কটাই 19 দাগেও বলেছে যে তোমাদের 4খানা বিন্দু বলে দেওয়া আছে, বলেছে প্রথম দুটো যে বিন্দু দিয়ে যোগ করে সরলরেখা পাবো আর দ্বিতীয় দুটো যোগ করে যে সরলরেখা পাবো তারা একে অপরের সঙ্গে লম্ব হবে, প্রমাণ করেছে। একই তো অঙ্ক। তাহলে এই জায়গায়ও সেমভাবে আমরা এই যে প্রথম দুটো, ওই জায়গায় যেমন প্রথম দুটো বলেছে এই জায়গায় প্রথম দুটো মানে ও এ, তাহলে লিখছি ও এ এর দিক অনুপাত, দিক অনুপাত, ও এর দিক অনুপাত মানে কি? এ মাইনাস ও, ও মানে কি? 0 0 0 মূল বিন্দু। তাহলে এর থেকে ওটা বিয়োগ করলে 2 হয়, 3 থেকে 0 বিয়োগ করলে 3 হয়, আর 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়। সেমভাবে ভাষাটা লিখছি ও বি এর দিক অনুপাত, তার মানে কি বি মাইনাস ও। তাহলে এই যে 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 0 বিয়োগ করলে 1, -5 থেকে 0 বিয়োগ করলে -5। দিক অনুপাত পেয়ে গেছি। এবার লম্ব প্রমাণ করতে বলেছে, মানে কি? মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি দেখাতে বলেছে। তাহলে এই যে ধরি মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ ইজুগাল টু থিটা। তাহলে কি বলতে পারি? যে cos থিটা ইজুগাল টু এই দুটো ডট বাই ওই দুটোর মড। তাহলে ডট করলে হয় 2 অক্ষে 2, এই জায়গায় রয়েছে +3, এই জায়গায় রয়েছে -5, বাই ওদের মডুলাস মানে 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, বাই এখানে রয়েছে 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার, -5 এর স্কোয়ার মানে আসলে 5 এর স্কোয়ার লিখলেই হলো একটা। তাহলে দেখো তো এই যে 3 আর 2 5, 5 এর থেকে 5 চলে গেলে 0, 0 বাই সামথিং মানে 0। তাহলে এই জায়গায় রয়েছে কি? এইটা 0। cos কত ডিগ্রির মান 0 হয়? cos কিন্তু 90 ডিগ্রির মান 0 হয়। লম্ব হলো। লম্ব যখনই হয়ে গেল তখনই আমরা বলতে পারি কি? যে অতএব ও এ পারপেন্ডিকুলার ও বি। পরিষ্কার? পরিষ্কার তো? তাহলে একই লজিকে 19 নম্বর কোশ্চেন নিজেরা করবে, হোমওয়ার্ক থাকছে কিন্তু ওটা তোমাদের। নিজেদেরও কিছু করতে হবে, বারবার করে বলছি, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার, অঙ্ক নিজেদের করার দায়িত্বও কিন্তু তোমাদের। নিজেদের কিছু করতে হবে। আমার উপর যদি পুরোপুরি ডিপেন্ডেন্ট হও কোনোদিনই ভালো রেজাল্ট হবে না। একদম পরিষ্কার, বলতে আমার লজ্জা নেই। ওকে, নিজেদেরও কিন্তু কিছু করতে হবে। চলো এবার 20 নম্বর অঙ্ক করব এবং এই অঙ্কের মাধ্যমেই কিন্তু আজকের ক্লাসটা আমরা শেষ করব। সামনের ভিডিও তোমরা খুব দ্রুতই পেয়ে যাবে এবং সেটা কিন্তু এই দিক কোসাইনি শেষ নম্বর ক্লাস হবে এবং তারপর আমরা সরলরেখা চ্যাপ্টারটা শুরু করব। দেখো 20 নম্বর কোশ্চেনে কি বলেছে? এবি এবং সিডি সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এই সমান্তরালের ধারণা কিন্তু আমি অনেক আগেই তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। কিভাবে? যে এবি বের করব, সিডি বের করব, তাদের ভাগফল যদি আমার সমান হয় তবেই কিন্তু সেটা সমান্তরাল হয়ে যায়। সেই লজিক এখানেই করব। একই কথা, এবি বের করব মানে কি? বি মাইনাস এ, সেটাই আসলে দিক অনুপাত। তাহলে এই জায়গায় লিখছি যে এবি এর দিক অনুপাত, দিক অনুপাত, অনুপাত সমূহ। তাহলে দিক অনুপাত সমূহ কি হবে? বি মাইনাস এ, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 3 থেকে 5 বিয়োগ করলে -2, আর 3 থেকে 0 বিয়োগ করলে 3। এবি এর দিক অনুপাত পেয়ে গেছি। সেমভাবে আমরা সিডি এর দিক অনুপাত বের করব। সিডি এর দিক অনুপাত সমূহ, দিক অনুপাত সমূহ। ওকে, তাহলে দিক অনুপাত সমূহ যদি আমি বের করি তাহলে সিডি মানে ডি মাইনাস সি, 6 থেকে 4 বিয়োগ করলে 2, -1 থেকে -3 বিয়োগ করলে -4, 3 থেকে -3 বিয়োগ করলে হয় হচ্ছে আমাদের 6, কারণ মাইনাস ওটা প্লাস হয়ে যায়। তাহলে এখন দুটোর দিক অনুপাত আমি পেয়েছি। যদি এদের মধ্যবর্তী কোণ আমরা 0 ডিগ্রি দেখাতে পারি তাহলে ওরা সমান্তরাল হয়ে যায়। আর সহজ কথায় যদি দিক অনুপাত জানা থাকে তাহলে তাদের ভাগফল যদি সমান হয় সেক্ষেত্রেও তারা সমান্তরাল হয়। তাহলে এই জায়গায় লিখছি যে এখন 1/2
ইজুগাল টু দেখো তো 1/2 মানে 1/2 রইল, -2/-4 কাটাকাটি করলেও দেখো এই জায়গা সেম হয়, মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে কাটলেও তো 1/2 হয়। ইজুগাল টু বলতে পারি 3/6, দেখো 3 দিয়ে এটাকে কাটলেও একই জিনিস হয়। তাই জন্য আমি লিখব কি, অতএব এ বি সরলরেখার সমান্তরাল সিডি প্রমাণিত। এই ছিল আমাদের 20 নম্বর কোশ্চেন। ওকে, যদি তোমাদেরও সমান্তরাল প্রমাণ করতে বলে কোনো জায়গায় তাহলে এই লজিকে করবে। আচ্ছা, আমি তোমাদের তো শেখালাম, তাহলে এই লজিকে তোমরা আশা করি যে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে ওখান থেকে কিছু অঙ্ক অবশ্যই পারবে, যেমন 7 দাগ 8 দাগ দেখতে পাচ্ছি আমি, এরকম রয়েছে কিছু 9 দাগ 10 দাগ 11 দাগ 12 দাগ কিছু পারবে তোমরা, যেগুলো পারবে সেগুলো কিন্তু তোমরা করে নেবে। যেমন তোমাদের আমি বলেই দিই হোমওয়ার্কগুলো কি, যেমন এই জায়গায় রয়েছে দেখো যে 3 দাগ রয়েছে, তারপর রয়েছে দেখো 4 দাগ, এবং রয়েছে দেখো আমাদের 5 দাগ, এদিকে 7 দাগ 8 দাগ 9 দাগ 10 দাগ 11 দাগ 12 দাগ সব কিন্তু পারবে, ওগুলো সব তোমাদের হোমওয়ার্ক থাকছে। ওকে, আচ্ছা একটা জিনিস আমার বাদ পড়ে গেছে, আমি দেখলাম যে 13 নম্বর কোশ্চেনটা কিন্তু আমি করিনি, 13 নম্বর কোশ্চেনটা আমি দ্রুত করিয়ে দিচ্ছি, ওটা আমার খেয়ালে আসেনি, আসলে 13 নম্বরটা বাদ পড়ে গেছে। দেখো এই 13 নম্বর কোশ্চেনটা আসলে আমার বাদ পড়ে গিয়েছিল, বলেছে কোন সরলরেখার দিক কোণ আলফা বিটা গামা হলে প্রমাণ করো সাইন স্কয়ার আলফা সাইন স্কয়ার বিটা সাইন স্কয়ার গামা ইকুয়াল টু 2। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, কি করে বাদ পড়ে গেল, হয়তো অ্যাবসেন্ট মাইন্ডের জন্য ওটা বাদ পড়ে গেছে, খেয়াল করা হয়নি, তো এখন করিয়ে দিই। আলফা বিটা গামা যদি দিক কোণ হয় তাহলে আমরা কি বলতে পারি যে আমরা জানি, কি জানি আমরা, নাকি কজ স্কয়ার আলফা কজ স্কয়ার বিটা কজ স্কয়ার গামা ইকুয়াল টু হয় 1। আরে মামনিরা, এই কজ স্কয়ার আলফা মানে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, আর এটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার বিটা, আর এটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার গামা ইকুয়াল টু 1 লেখা যায়। তাহলে এই যে মাইনাস সাইন স্কয়ার আলফা রেখে দিলাম, মাইনাস সাইন স্কয়ার বিটা রেখে দিলাম, মাইনাস সাইন স্কয়ার গামা রেখে দিলাম, ডান দিকে রয়েছে 1 1 2 3 3 ওই দিকে পাঠিয়ে দিলাম -3। তাহলে আমি কি বলতে পারি এই জায়গা থেকে যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা, আর এই জায়গা রইল প্লাস সাইন স্কয়ার গামা, তার মানে কি, তার মানে আসলে এখান থেকে -1 কমন নিয়েছি, এই যে সেই -1, আর এদিকে থেকে -2, তাহলে বোথ সাইড থেকে মাইনাস যদি ক্যান্সেল করে দিই তাহলে হয় সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইকুয়াল টু 2। পরিষ্কার? তাহলে এই হলো আমাদের 13 নম্বর কোশ্চেন, যেটা বাদ পড়ে গিয়েছিল। ওকে, তাহলে দেখো এর সঙ্গে আজকের ক্লাসটা আমি সমাপ্ত ঘোষণা করছি, যেখানে আমি তোমাদের পড়িয়েছি দিক কোসাইন এবং দিক অনুপাতের সমস্ত থিওরি এবং 60 এবং 61 নম্বর পেজের যে সংক্ষিপ্ত প্রশ্নাবলী রয়েছে তার সমস্ত অঙ্ক। খুব দ্রুত তোমরা পরবর্তী ক্লাস পাবে, ততক্ষণ পর্যন্ত পিছনে যত ক্লাস রয়েছে প্রত্যেকটা ক্লাস করে নাও, কোনো ক্লাস যেন ব্যাকলগ না থাকে। আমি কথা দিচ্ছি যে আমি আমার বেস্ট দেবো, তোমরা শুধু তোমাদের পড়াশোনাটা করো। ওকে, চলো টাটা বাই বাই, সবাই ঘরে থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা কিন্তু করবে।